আসসালামু আলাইকুম। আপনি কি আমাদের ব্যাচের এমএস কুইক বুক শিখবেন? না, এটা রিমোট জবের ক্ষেত্রে সব ডেডলাইন থাকে। ধরেন আপনাকে একটা ব্যাংক রিকনসিলিয়েশন করতে দিচ্ছে, টাইম দিচ্ছে 2 দিন। আপনি 2 দিনের মধ্যে আপনার মতো করে দিয়ে দেবেন। না, যদি আপনি ফিক্স জব, উনি যেমন একটা ফিক্স জব করছে, মান্থলি জব করতেছে, এখানে ফিক্স থাকে না। এখানে হচ্ছে ওনাকে রাত্রে জাগতে হবে, কারণ হচ্ছে ওরা ওদের সাথে যখন কমিউনিকেশন করবেন, আপনি তো আপনার দিনের বেলা কমিউনিকেশনগুলো ওদেরকে পাবেন না। ওরা ওদের অফিস টাইমের বাইরে আপনাকে 1 মিনিটের সময় দেবে না, বুঝছেন? ক্লায়েন্ট আপনার অফিস টাইমের বাইরে, ওর অফিস টাইমের বাইরে আপনাকে 1 মিনিটও সময় দেবে না। আপনাকে ওর অফিস টাইমে ওর সাথে কমিউনিকেট করতে হবে এবং সাবমিশন যা কিছু ওর অফিস টাইমেই করতে হবে। ক্লায়েন্ট হচ্ছে আপনি রাত্রে কেন, ক্লায়েন্ট ম্যাক্সিমামই হচ্ছে ইউএসএ আর কানাডা। কুইক বুকের ম্যাক্সিমাম, ইউরোপে অনেক আছে, ম্যাক্সিমাম হচ্ছে ইউএসএ কানাডা। এখন ইউএসএর সাথে আপনার ডিফারেন্স হচ্ছে 21 ঘন্টা, আর কানাডার সাথে একদম মানে 21 ঘন্টা না, সরি, 11 ঘন্টার ডিফারেন্স। আর কানাডার সাথে একদম 12 ঘন্টার ডিফারেন্স। মানে আপনার এখানে এখানে আমাদের এখানে দিন 12টা মানে কানাডাতে রাত 12টা। এবং কানাডাতে একটা দেশের মধ্যে 4টা টাইম জোন আছে। আমাদের এখানে টাইম জোন কটা? বাংলাদেশে একটাই তো, সারা দেশে এক টাইম না। শুধু ওই সূর্যাস্ত আর সূর্য উদয়ের মধ্যে 2-4-5 মিনিটের ডিফারেন্স হয় বিভিন্ন জায়গায়, বাট টাইম জোন একটাই। ইন্ডিয়াতেও টাইম জোন একটাই। রাশিয়াতে টাইম জোন আছে 6টা, কানাডাতে আছে 4টা। একই দেশ, বাট আমার যে স্টুডেন্ট আছে কানাডিয়ান, উনি ওনার হাজব্যান্ড যে জায়গায় থাকে ওখান থেকে ওনার, উনি যেখানে থাকে এই দুই প্রভিন্সের টাইমের ডিফারেন্স হচ্ছে 4 ঘন্টা। একই দেশ, টাইম জোন আলাদা। বলেন। আমার জানার মতো 6টা 9টা হইতে পারে। 6টা আর 9টা যাই হোক, মানে এতগুলো টাইম জোন তো মেনটেন করতে হবে, তাই না? এখন আপনার ক্লায়েন্ট হচ্ছে ইউরোপের বা আমেরিকার, আপনাকে তো তার টাইম মতো থাকতে হবে। থাকতেছে সবাই, আপনি একজন না থাকলে ক্লায়েন্টের কিছু যায় আসে না, আপনাকে কাজ দিবে না, বুঝছেন? হ্যাঁ, হ্যাঁ, বলুন। ডাটা এন্ট্রি বলতে কি ধরেন, ডাটা এন্ট্রি বলতে ধরেন যে এই যে আমরা যে কাস্টমার এন্ডের কাজ করলাম, আমরা কি করলাম, আপনার এক্সেলে আগে নিলাম সব কিছু, কাস্টমারের ডাটাগুলো এক্সেলে নিয়ে আমরা ইনপুট দিলাম, তাই না? এখন ধরেন কাস্টমারের ডাটা এক্সেলে নাই। কাস্টমার কি করছে, আমার এখানে আছে কি দেখি, দেখি তো। এটা কি, এটা সুপার শপের রিসিপ্ট, সেলস রিসিপ্ট, তাই না? সুপার শপের সেলস রিসিপ্টটা কাস্টমার কি করবে, আপনাকে একটা ছবি দিলে পাঠায় দেবে। তো এরকম ধরেন সে 50টা ছবি রিসিপ্ট ছবি দিলে পাঠায় দিচ্ছে, এগুলো হচ্ছে আমার এক্সপেন্স, আমার এক্সপেন্স এন্ট্রি দাও। অথবা সে কুইক বুকের এক্সেস আপনাকে দেবে না, সে বলছে যে আমার এই 50টা থেকে ওই যে আমরা এক্সেলে ডাউনলোডে স্যাম্পল ফাইল করছি, করার পর এক্সেলে তুলছি, এই এক্সেলে তুলে আমাকে পাঠাও। এটাই হলো ডাটা এন্ট্রি কাজ। হ্যাঁ, হ্যাঁ, ইমেজ টু এক্সেল। তো আপনি এখন ইমেজ একটা ওপেন করবেন, ওপেন করে দেখবেন যে এখানে কি, এটা হলো স্বপ্ন। তার মানে আপনার সাপ্লায়ারকে, সাপ্লায়ার আগে আপনাকে সাপ্লায়ার অ্যাড করতে হবে, স্বপ্ন। ঠিক আছে, তারপরে এটা কি, এটা সে নগদ টাকায় কিনছে, এক্সপেন্স। তার মানে আপনাকে এটা পারচেস করছে, তাই না? পারচেস করলে আপনাদের এখন পারচেসের পর্যায়ে আসি নাই, আপনাকে করতে হবে এক্সপেন্স। এই যে এখানে দেখেন, এই যে এক্সপেন্স আছে না, আমরা এখানে কি করছি দেখেন, আমরা সরাসরি বিক্রি করলে করছি হচ্ছে সেলস রিসিভ, নগদ টাকায় বিক্রি করলে। আর যদি বাকিতে বিক্রি করি তাহলে করছি হচ্ছে ইনভয়েস। ইনভয়েস মানে প্রোডাক্ট দিয়ে দিছি, এখনো টাকা পাই নাই। হ্যাঁ, আর এই সেলস রিসিট মানে হচ্ছে আপনি নগদ টাকায় ক্যাশে বিক্রি করছেন। ঠিক আছে, তো ধরেন এইটা কি, এটা আমার ক্যাশের এক্সপেন্স না, ক্যাশ এক্সপেন্স। ক্যাশ এক্সপেন্স এখানে যা হয়ে যায় এর সরাসরি এক্সপেন্স, সরাসরি আমার কার্ড থেকে, ক্যাশ থেকে, যেখানে যে কোনো জায়গা থেকে আমার ক্যাশ চলে যাবে, প্রোডাক্ট চলে আসবে। তো এরকম যদি সুপার শপে কেন, ওরা কি বাকি দেয় নাকি?
সব বাকি দেয়, দেয় না তো, নগদ টাকায় কিনছেন তাই না? তাহলে আপনাকে এখানে করতে হবে এক্সপেন্স, এগুলোতে আসবো, আজকেই করাবো এগুলো। তো এক্সপেন্স করে আপনাকে প্রথমে একটা সাপ্লায়ার অ্যাড করতে হবে। এক্সপেন্স করতে গেলে আপনার কি লাগবে? সাপ্লায়ার লাগবে। সাপ্লায়ার নাম কি? স্বপ্ন। তারপর আপনাকে কি করতে হবে? এক্সপেন্স করতে হবে কোন ডেটে, এখানে ডেট দেওয়া আছে, কোন ডেটে কত পার্সেন্ট ভ্যাট অ্যাপ্লিকেবল সেগুলো সব দেওয়া আছে, কিন্তু এখানে ভ্যাট দেওয়া আছে না এই রিসিটের মধ্যে? হ্যাঁ হ্যাঁ, এখানে 5% ভ্যাট। হ্যাঁ, টোটাল 909 টাকা 53 পয়সা, 5% ভ্যাট হচ্ছে 45 টাকা 47 পয়সা। নেট পেয়েবল এখানে লেখা আছে হচ্ছে 955 টাকা। ঠিক আছে, নেট পেয়েবল হয়ে আছে কেন ওখানে বলুন তো? ও যে রিসিটে বলতেছে নেট পেয়েবল, মানে আমি এখনো পেমেন্টটা করি নাই, তারপরে যখন আমি পেমেন্ট করলাম 1000 টাকা, সে আমাকে রিটার্ন করলো 45 টাকা করে, তার পেইড হয়ে গেল। পেইড হওয়ার আগ পর্যন্ত কি থাকে? পে বলে থাকবে। ওকে, মানে এটা আমার, আমি পে করবো, ব্যাপারটা এরকম। তো ধরেন ও আপনাকে এরকম 30টা রিসিটের ছবি তুলে পাঠাই দিচ্ছে, এটা এক্সেলে করতে হবে। প্রথমে কি করতে হবে? আপনার সাপ্লায়ারের ইনফরমেশন আগে এক্সেল করতে হবে, তারপর আপনার প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, এখানে দেখেন কী কী প্রোডাক্ট কিনছে এগুলো আপনার সিস্টেমে তুলতে হবে, প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসে তুলতে হবে। তারপর কী করতে হবে? তারপর এক্সপেন্স করে এটাকে আপনার বুক কিপিং করতে হবে আর কি, হ্যাঁ, রেকর্ড করতে হবে, তাই না? তো একটা রিসিট পাঠায় দেওয়া মানে কিন্তু কাজ আছে এখানে। হ্যাঁ, তো এই জিনিসগুলা আপনাদেরকে করতে হবে। হ্যাঁ, অবশ্যই আছে। আমি আপনাদেরকে বলি, যারা ধরেন আপনার এই যে এএমএস অ্যাকাউন্টস ম্যানেজমেন্টে যারা কুইক বুক বা জেরো যারা শিখতেছেন, তাদের একটু ভালো কাজ পেতে একটু সময় লাগবে, কনফার্ম থাকেন। কারণটা হলো অ্যাকাউন্টিং বা অ্যাকাউন্টস, কোম্পানির অ্যাকাউন্টস এমন একটা জিনিস, একটা মালিক যে কারো হাতে হুট করে তুলে দিবে না। ঠিক আছে, তো যার কারণে কি হবে, আপনাদেরকে একটু অপেক্ষা করতে হবে, আপনাদেরকে একটু এক্সপিরিয়েন্স, যেমন ধরেন কি কাজ দিবে, এই যে একটা ব্যাংক স্টেটমেন্ট পাঠায় বলছে আমার প্রফিট অ্যান্ড লস দাও, প্রফিট অ্যান্ড লস আমাকে বের করে দাও, তাই না? প্রফিট অ্যান্ড লস বের করার জন্য আপনাকে ম্যানুয়ালি কিছুই করতে হবে না। আপনি যদি ডাটা ইনকাম আর এক্সপেন্স যদি এন্ট্রি দেন, তাহলে ইনকাম আর এক্সপেন্স সে যোগ বিয়োগ করে সে প্রফিট অথবা লস সে আপনাকে দেখাই দিবে। এই যে ধরেন এই যে রিপোর্ট, এই যে রিপোর্ট, হ্যাঁ, রিপোর্টে ক্লিক করবেন। রিপোর্টে ক্লিক করলে ফেভারিট করাই আছে, বাট আপনি এখানে সার্চ করলেও পাবেন, নিচেও আছে দেখেন। এটা হলো টোটাল রিপোর্ট, দেখেন। এই যে নিচে দেখেন ফেভারিট করা আছে প্রফিট অ্যান্ড লস ব্যালেন্স শিট। হ্যাঁ, আবার এই যে দেখেন বিজনেস ওভারভিউতে কি ধরনের আপনি রিপোর্ট চাচ্ছেন, প্রফিট অ্যান্ড লস ডিটেইলে আসবে, ডিটেইল আপনি এই রিপোর্টগুলো দেখবেন, এখানে 100টার উপর রিপোর্ট নামানো যায়। ঠিক আছে, তো আমি যদি ধরেন এই প্রফিট অ্যান্ড লসে ক্লিক করি ফেভারিটে, এটা কিন্তু নিচেও আছে, সেগমেন্টের মধ্যেও আছে, এটা ফেভারিট করা আছে উপর থেকে ই করলাম। আমি এখানে ডেট দিব অল ডেট, অথবা আপনি এখানে কাস্টম ডেট দিতে পারেন। ধরেন সে 1 মাসের প্রফিট অ্যান্ড লস চাচ্ছে, এখন এই যে এখান থেকে এত ডেট টু এত ডেট দিলে কাস্টমটা চলে আসবে। আমি এখানে অল ডেট দিচ্ছি আমার সব কিসের জন্য, এই যে রান রিপোর্টে ক্লিক করব, এখানে দেখেন আমার প্রফিট অ্যান্ড লস টোটালি চলে আসছে। আমার গ্রস প্রফিট এখন পর্যন্ত আছে কত? 9,940 টাকা। এখন এটা কিভাবে হয়েছে, আপনি যদি এই যে এই অ্যামাউন্টের উপরে ক্লিক করেন, তাহলে কিন্তু আপনার গ্রস প্রফিট কীভাবে হয়েছে সমস্ত জার্নালগুলো এখানে দেখতে পাবেন। আমরা যে এন্ট্রি দিচ্ছি, পারচেস করতেছি, সেল করতেছি, এগুলো প্রতিটার ব্যাক এন্ডে কিন্তু জার্নাল হচ্ছে। এটা বানানো হয়েছে এইভাবে যারা অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ডের না তারাও যাতে এটা চালাতে পারে। এখন প্রতিটা জিনিস যদি আপনি জার্নাল দিয়ে চালান, তাহলে তো যারা অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ডের না তারা চালাতে পারবে না। বাট জার্নাল কিন্তু আপনাকে জানতেই হবে। জার্নাল না জানলে আপনি কুইক বুক শুধু না, যে কোনো অ্যাকাউন্টিং সফটওয়্যার চালাতে পারবেন না। পারবেন না বললে ভুল হবে, পারবেন, 100% পারবেন না। অনেক এন্ট্রি আপনি দিতে পারবেন না। এখন ধরেন আপনার, না এমনিতে ভুল হবে না, আমি আপনার দিতেই পারবেন না। যেমন ধরেন আপনাকে বলি স্টাফ স্যালারি দিবেন আপনি, এই আপনার এখানে কি কোনো স্টাফ স্যালারি নামে কিছু আছে? স্টাফের বেতন দিয়ে দিবেন? এখানে বেতন পেমেন্ট করার মতো কিছু আছে? হ্যাঁ, করতে পারবেন আপনি। সেটা কীভাবে করতে পারবেন? আপনি স্টাফ স্যালারি নামে একটা চার্ট অফ অ্যাকাউন্ট খুললেন, ওইখান থেকে আপনি একটা এক্সপেন্স দেখাই দিলেন, কিন্তু সেটা কিন্তু আপনার পারফেক্ট অ্যাকাউন্টিং হবে না।
কারণ একটা বেতন দিতে গেলে আপনাকে প্রথমে বেতনগুলা পেয়েবল করতে হবে, আপনার ডিরেক্ট খরচগুলো আপনাকে আগে ডেবিট করতে হবে। অ্যাকাউন্টিং সিস্টেম যদি বলি, আপনার ডিরেক্ট খরচগুলো ডেবিট করতে হবে, পেয়েবলগুলোকে ক্রেডিট করতে হবে, কোনটা কোনটা আপনি কেটে রাখতেছেন আপনার নিজের কাছে। আপনি স্টাফের স্যালারি থেকে ডিডাকশন থাকবে না, সেগুলো কেটে নিজের কাছে রাখবেন। আর ট্যাক্স যদি কেটে রাখেন, সেই ট্যাক্সটা পরে গভর্নমেন্টকে দিবেন না, সেটা কীভাবে দিবেন? এইগুলো কিন্তু জার্নাল ছাড়া হবে না। ওকে, মানে কুইক বুক বলেন, জেরো বলেন, বা এরকম ছোটো ছোটো সফটওয়্যার বলেন, এগুলো অনেক পপুলার ঠিক আছে, কিন্তু এগুলোতেও অনেক মানে কারিগরি আছে। এগুলো করতে গেলে আপনাকে জার্নাল জানতে হবে। এখন যাদের এগুলো নিয়ে দুর্বলতা আছে তারা একটু ভিতরে ভিতরে লেখাপড়া শুরু করেন, কোনটা ডেবিট হয় কোনটা ক্রেডিট হয়। ওকে, তো যাই হোক, আমরা ক্লাস শুরু করি। তার মানে কি, এক্সাম্পল আমাদের সামনে, তাই না? যে আপনি যদি ঠিকঠাক মতো পরিশ্রম করেন, কাজ আপনি পাবেন। উনি 20,000 টাকা বেতনে আজকে জয়েন করছে, উনি 6 মাস পরে কি 20,000 টাকা বেতনে চাকরি করবে নাকি? উনি 6 মাস লাগবে না, 3 মাস যেতে যেতে উনি অনেক জায়গায় অ্যাপ্লাই করবে, এবং এটা দেখাবে যে আমি অলরেডি ইউএসএ বেসড একটা কোম্পানিতে জব করতেছি, বুঝছেন? তখন দেখবেন যে ওনার মানে $500-700 চাকরি হয়ে গেছে। এরকম 2-4 বছর গেলে তখন দেখবেন যে ইয়ারলি ধরেন $40-50,000 চাকরি করতেছে, যদি উনি লেগে থাকে। মাঝখানে যদি উনি আবার ছেড়ে দেয়, দূর এগুলো ভালো লাগে না, রাত জাগা আর কি, মানে এভাবে করবো না। তবে ওনার প্ল্যানটা হচ্ছে, যদি এখানে 3 মাস পরে স্যালারি একটু মোটামুটি বেড়ে যায়, তাহলে উনি ওনার বাংলাদেশের চাকরিটা ছেড়ে দিবে, ছেড়ে দিয়ে উনি কন্টিনিউ করবে এটা। এবং 3 মাস যদি হয়ে যায়, 3 মাসের একটা জব এক্সপিরিয়েন্স থাকলে যদি ওই কোম্পানি ওনাকে নাও রাখে, ওনার আর পিছনে ফিরে তাকাইতে হবে না। বুঝতে পারছেন? তো এই 3টা মাস কেন কষ্ট করতে হবে না? দিনের বেলা অফিস করে আসবে, এসে আবার রাত্রেবেলা কখনো ঘুমাবে, কখনো জেগে থাকবে, কখনো কাজ করবে, বুঝছেন? আমি বলছি যে আপনি যেহেতু ওখানে একজন বাংলাদেশি আছে, আপনি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা তাকে দিবেন, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, বলবেন যে তুমি তো জানো এটা বাংলাদেশের রাত, আমি হঠাৎ কখনো ঘুমেও যাইতে পারি, তুমি আমাকে ফোন দিবা, ফোন করলে আমি জেগে উঠবো, তোমার সাথে কথা বলতে পারবো, কমিউনিকেশন করতে পারবো। বুঝতে পারছেন? এই হলো অবস্থা। আচ্ছা, যাই হোক, তো আমরা এটা একটা রিভিউ করি। কাস্টমার মানে, কাস্টমার মানে কি? আমার ইনকাম। ইনকাম মানে আমার বিক্রি, তাই না? কাস্টমার যখনই আসবে তখন বুঝতে হবে এটা আমার রেভিনিউ, আমি ইনকাম করতেছি প্লাস কিছু একটা বিক্রি করতেছি। বিক্রি করতে গেলে আমরা প্রথমে দেখাইছিলাম এস্টিমেট। এস্টিমেটটা কি জিনিস? এস্টিমেটটা কনফার্ম সেল না, মানে একটা সম্ভাব্য সেল, একজন বলছে যে আমি এটা কিনতে পারি, সেটা আমরা নোট করে রাখতেছি এখানে। নোট করে রাখলে কি হচ্ছে, এটা আমাদের ড্রাফটে থাকতেছে, বাট এটার কোনো ইম্প্যাক্ট আমাদের কোনো রিপোর্টে পড়বে না। বিক্রি হলেই তো রিপোর্টে করবে, এখনো তো এটা বিক্রি হয় নাই, কনফার্ম না সেলটা। ওকে, এরপরে হ্যাঁ, মানে অর্ডার, অর্ডার মানে তো অর্ডার দেওয়া মানে তো কনফার্ম করাই, এটা অর্ডারও না, এইটা হচ্ছে জানানো, একটা নোট রাখা আর কি, যে আমি এই পাশে চলে আসি, পাশেটা দেখেন, পাশেটা দেখেন, বসতে দেন। হ্যাঁ আপু, একটু এদিকে চলে আসেন। আচ্ছা, তো এস্টিমেট আমরা ফার্স্টে করছি, এবং এস্টিমেট থেকে যদি কেউ অর্ডারটা কনফার্ম করতে চায়, তাহলে আমরা এস্টিমেটটাকে ইনভয়েসে কনভার্ট করতে পারছি। এগুলো কি আপনাদের মনে আছে? কিভাবে করছি এগুলো মনে রাখতে হবে না, এগুলো করতে করতে মনে থাকবে, বাট কনসেপ্টটা মনে আছে কিনা? এস্টিমেটটাকে আমরা ইনভয়েসে কনভার্ট করতে পারছি। এখানে অপশন দেওয়া আছে 3টা। একটা হচ্ছে যা এস্টিমেট করছি ফুল অ্যামাউন্ট করবো, আর একটা হচ্ছে 50% বা পার্সেন্টেজ দিব আর কি, 30%, 50% পার্সেন্টেজ দিব। আর একটা হলো যদি আমরা একের অধিক প্রোডাক্ট কিনে থাকি, 3টা 4টা 5টা কিনে থাকি, তাহলে প্রতিটা লাইনেই আমরা এডিট করতে পারবো, তাই না? ধরেন টোটালের উপর 50%, কিন্তু আমার টোটালের উপর 50% দিলে তো আমার 3টা প্রোডাক্টে এভারেজ 50 চলে যাচ্ছে, বাট একটা প্রোডাক্টে আমি দিব 40, একটা প্রোডাক্টে দিব আমি 50, একটা প্রোডাক্টে দেবো 20, অথবা আমি কোয়ান্টিটি কম বেশি করব, এটা আমরা প্রতিটা লাইনে এডিট করতে পারবো, তাই তো? এডিট করে আমরা কপি টু বা কনভার্ট টু ইনভয়েস দিলেই ইনভয়েসে কনভার্ট হয়ে যাবে। ইনভয়েসটা যখন আমরা সেভ অ্যান্ড ক্লোজ করব, তখন কি হবে, এটা আমার সব দিকে ইম্প্যাক্ট করে যাবে। ইনভয়েস করা মানে আমার ইনকাম জেনারেট হবে, তাই না? ইনকাম দেখাবে, যদি আমি পেমেন্ট পাই নাই ওটা আমার রিসিভেবলে থাকবে, তাই তো? যখন আমি টাকা রিসিভ করবো তখন আমার ওটা রিসিভেবলটা জিরো হয়ে যাবে। আমার কথা কি বুঝতে পারতেছেন সবাই? সেভ দেওয়ার পর এডিট করা যাবে।
আপনি ধরেন সেভ করার সময় একটা 50%-এর জায়গায় ভুলে 5% দিয়ে সেভ করে ফেলছেন, একটা ডিসকাউন্ট হবে বা একটা কনভার্ট হবে 50%, অর্ধেক। আপনি ভুলে শূন্যটা দেন নাই, 5 দিয়ে সেভ করে ফেলছেন, তারপরে এডিট করা যাবে, বাট এটা আপনার কন্ট্যাক্ট লগে থেকে যাবে। কেউ যদি কখনো চেক করে যে আপনি এটা এডিট করছেন কিনা, এটা দেখা যাবে, বুঝছেন? অডিট লগ বলে আর কি। অডিট লগে আপনার প্রতিটা অ্যাক্টিভিটি থেকে যাবে, আপনি সবই করতে পারবেন, বাট আপনি যার চাকরি করতেছেন সে যদি চিন্তা করে যে আচ্ছা ও কী কী কাজ করছে আমি একটু দেখি তো, তাহলে কিন্তু সব দেখতে পারবে যে আপনি কোনটা এডিট করছেন কিনা। এবং সে যদি জানতে চায় তখন আপনাকে ব্যাখ্যা দিতে হবে যে এটা তো 50% ছিল আমার ইয়াতে, আমি ভুল এটা 5% দিয়েছিলাম, যার কারণে আমি এটা পরে এডিট করছি। ক্লিয়ার? ওকে। আচ্ছা, তারপর কি হলো, আমরা যখন ইনভয়েস জেনারেট করলাম তখন আমরা যেহেতু এখানে অ্যাক্রুয়াল বেসিস অ্যাকাউন্টিং করতেছি, অ্যাক্রুয়াল মানে বুঝেন তো সবাই না, অ্যাক্রুয়াল বেসিস অ্যাকাউন্টিং করতেছি, তার মানে এটা আমাদের টাকা না পালেও আমাদেরকে ইনকাম দেখাবে। ওকে। আর আমাদের টাকাটা থেকে যাবে কোথায়? অ্যাকাউন্টস রিসিভেবলে। যখন আমরা কাস্টমারের কাছ থেকে টাকাটা পাবো তখন আমরা রিসিভেবল থেকে জিরো হয়ে যাবে, আর আমাদের ব্যাংক বা ক্যাশ যেখানে টাকা নেই সেখানে টাকাটা বেড়ে যাবে। বুঝতে পারলেন কি? আচ্ছা, এইটা গেল আমার ইনভয়েস। এখন যদি ইনভয়েস মানে হচ্ছে বাকিতে বিক্রি, ইনভয়েস তখনই করবেন যখন আপনি টাকা পাননি, বাকিতে বিক্রি করবেন। এরপরে ধরেন যদি আমাদের নগদ বিক্রি আসে, যে একজন কাস্টমার হয়তোবা তার ইমার্জেন্সি প্রোডাক্ট দরকার, সে কাউকে দিয়ে নগদ টাকা পাঠিয়ে দিচ্ছে, অথবা আমার ব্যাংকে টাকা ডিপোজিট করে ফেলছে, যে ভাই আপনার ব্যাংকে টাকা দিয়ে দিলাম, আপনি, হ্যাঁ ব্যাংকে টাকা দিয়ে দিলাম, আপনি কি করবেন, আপনি হচ্ছে আমাকে প্রোডাক্টটা পাঠিয়ে দেন, তাহলে আমরা টাকা পেয়ে গেলাম। তো যদি আমরা প্রোডাক্ট বিক্রির সময় টাকা পেয়ে যাই, অথবা আমাদের ট্রানজ্যাকশানে ক্যাশ লেখা থাকে, ক্যাশ, তাহলে আমরা কি করব, আমরা করব সেলস রিসিপ্ট। সেলস রিসিপ্ট করলে যেমন যখন আমরা ইনভয়েস করব তখন সেখানে পেমেন্টের কোনো কথা লেখা থাকবে না, শুধু বিক্রিই লেখা থাকবে। বাট যখন আমরা সেলস রিসিপ্ট করব তখন আমাদের বিক্রির পাশাপাশি সাথে ওই একই ট্যাবের মধ্যে কি থাকবে, ব্যাংকের ইনফরমেশন থাকবে, যে আপনি কোন ব্যাংকে টাকাটা পেয়েছেন। ওকে। তাহলে আমরা সেই ব্যাংকের ইনফরমেশন দিব, ক্যাশে পাইছি না চেকে পাইছি না কিসে, সে কোন ব্যাংকে নিব বা ক্যাশে নিব না আমার কোনো কার্ডে নিব, সে কার্ডটা সিলেক্ট করে আমরা সেভ অ্যান্ড ক্লোজ দিলে প্রোডাক্টটা সরাসরি বিক্রিও হয়ে যাবে, আমাদের ব্যাংকে টাকাও চলে আসবে। এটা হলো নগদ টাকায় বিক্রি। ওকে। এরপর আমরা কি করছি, আমরা তো বিক্রি করলাম একটা বাকিতে, আর একটা বিক্রি করলাম নগদ টাকায়, তাই তো? এরপরে আমরা কি করছি, এরপরে যদি আমাদের প্রোডাক্ট ফেরত আসে তাহলে কি হবে? ওকে। যদি আমরা বাকিতে বিক্রি করে থাকি, এখনো টাকা পাই নাই, তাহলে ওই কাস্টমারের নামে আমরা করব ক্রেডিট নোট। এই যে ক্রেডিট নোট, এটা ক্রেডিট নোট ইস্যু করলে কাস্টমারের নামে যখন আমরা ক্রেডিট নোট ইস্যু করব তখন ওই পরিমাণের যত টাকা ক্রেডিট নোট ইস্যু করতেছি সেটা আমাদের ওই কাস্টমারের নামের পাশে সেভ হয়ে থাকবে। আমরা যখনই কোনো পেমেন্ট নিতে যাব তখন সিস্টেম আমাদেরকে দেখাবে যে এই ক্রেডিট নোটটা এটার সাথে অ্যাপ্লাই হবে কি না। ওই যে টিক দেওয়ার ব্যাপারটা, ক্রেডিট নোটের উপরে যে টিক দেই, তাহলে ধরেন 2000 টাকার একটা ইনভয়েসের মধ্যে আমার ক্রেডিট নোট আছে 500 টাকা, যদি আমি ক্রেডিট নোটে টিক দেই তাহলে ওই 2000 থেকে 500 কমে আমি 1500 টাকা থাকবো, আমি পেয়েবল, তাই না, সরি রিসিভেবল, মানে 1500 টাকা আমি পাবো তার কাছ থেকে, এটা প্লাস মাইনাস হয়ে যাবে যদি আমার টাকা নেওয়া না হয়। আর যদি আমি পেমেন্ট পেয়ে যাই, সেটা ইনভয়েসের পেমেন্ট টাইম মতো সে পেমেন্ট করে দিয়েছে এটাও হতে পারে, অথবা যে সেলস রিসিপ্ট নগদ টাকায় যে বিক্রি করছি এটাও হতে পারে। এখন এই দুইটা যে কোনো একটা কন্ডিশনে যদি আমি টাকা পেয়ে যাই এবং তারপরে যদি আমার প্রোডাক্ট রিটার্ন আসে, সেইটা আমি কীভাবে এন্ট্রি দেবো, সেটা এন্ট্রি দেবো হচ্ছে আমি রিফান্ড রিসিপ্টের মাধ্যমে। কারণ তাতে যখন আমি রিফান্ড রিসিভ করব তখন যে প্রোডাক্টটা আমি বিক্রি করছি সেই প্রোডাক্টটা আমার সিস্টেম ইনভেন্টরিতে চলে আসবে, আর আমি যে রিফান্ড করতেছি তখন তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আমি টাকা পাঠিয়ে দেবো। আমার ব্যাঙ্ক থেকে পাঠালে আমার ব্যাঙ্ক থেকে টাকা কমে যাবে, ক্যাশ থেকে দিয়ে দিলে আমার ক্যাশ থেকে টাকা কমে যাবে। ওকে। আচ্ছা, এখন আসেন ডিলেড চার্জ আর ডিলেড ক্রেডিট। এটার ভিডিও দিছি আমি আপনাদেরকে, এটা একটু দেখবেন। এইটা খুবই রেয়ার কেস, এটা হয়তো 2-4-5 হাজার ট্রানজ্যাকশানে একটাও আসবে না। এটা হচ্ছে একটা সম্ভাব্যতা যে ডিলেড ক্রেডিট কি, যে আমার একটা প্রোডাক্ট ফেরত আসতে পারে বলে আমি একটা নোট রাখতেছি। ওকে, আমার একটা প্রোডাক্ট ফেরত আসতে পারে বলে আমি একটা নোট রাখতেছি, মানে ভবিষ্যতে আমার একটা ক্রেডিট নোট হবে।
এটা একটা নোট রাখতেছি। এইটা আসলে নোট রাখার কিছু নাই, কারণ কেউ যদি কখন বলে যে প্রোডাক্ট ফেরত যাবে, সাথে সাথে আপনি ক্রেডিট নোটই করে ফেলবেন। এখন এটা আপনি কখন করবেন, যখন আপনি জানেন ফেরত আসতে পারে, মানে আপনি একটা পচা প্রোডাক্ট দিয়েছেন তাকে অলরেডি, দিয়ে মনে মনে চিন্তা করে রাখছেন যে এটা আমার ফেরত আসতে পারে, বুঝছেন? তখন তাহলে আমরা করবো কি ডিলেট ক্রেডিট। আর একটা ডিলেট চার্জ হচ্ছে যে আমার ধরেন এটাকে কি বলে, বাংলায় কি বলা যায়, ডিলেট চার্জ হচ্ছে ধরেন এটাকে কি বলা যায়, না বিলম্ব ফি ঠিক না, না বিলম্ব ফি না, এটাকে বাংলায় কি বলে, ডিলেট চার্জ মানে হচ্ছে বিলম্ব ফি না, হ্যাঁ, এটাও একটা সম্ভাব্যতা, ঠিক আছে? এই চার্জটাই ডিলেট চার্জটা কি, ওই যে প্রোডাক্ট যেমন ফেরত আসছে না, আপনি যে রিফান্ড করবেন ফেরত দিতে হবে, সম্ভাব্য ফেরত আর কি, সম্ভাব্য টাকার ফেরত, এটা আপনি নোট করে রাখছেন এস্টিমেটের মতো, ঠিক আছে? এখন রিটার্ন আসতে পারে বা কত টাকা আমাকে ফেরত দিতে হতে পারে, মানে আমার অ্যাকাউন্টে ধরেন এখন আছে 10,000 টাকা, কিন্তু এর মধ্যে আসলে আমার অ্যাভেলেবেল ব্যালেন্স কত হবে, মানে আমি কত টাকা ইয়ে করতে হবে, কারণ প্রোডাক্ট ফেরত আসলে আমার টাকা দিতে হবে না, ধরেন 2,000 টাকা আমাকে দিতে হবে। তো ওইটা আমি একটা নোট করে রাখি, এটা কিন্তু কোথাও কোনো ইম্প্যাক্ট করবে না, ওর ব্যালেন্স শিটও করবে না, কোনো রিপোর্টে আসবে না, বাট এটা আপনি রাখতে পারেন আর কি। ওকে, একটা হলো প্রোডাক্ট রিলেটেড, একটা হলো টাকা রিলেটেড, এবং এই দুটার একটা বিষয় হচ্ছে এই দুটো আপনি ফিউচার ডেটে করতে পারবেন। আমাদের নর্মালি এন্ট্রি কি দিই আমরা, হয় ব্যাক ডেটে দিতে পারি, না হলে আজকের ডেট পর্যন্ত দিতে পারি, ফিউচার ডেটে কি কোনো সেল দেখাতে পারি আমরা? বাট এই দুটো ফিউচার ডেটে করতে পারেন, কারণ এটা সম্ভাব্য, সামনে হতে পারে এরকম একটা কথা। ওকে, এনিওয়ে, আপনাদের গত যে ক্লাসের পর যে রিলেটেড ভিডিওগুলো দিছি এটার মধ্যে এটা আছে, দেখেন। হ্যাঁ, অ্যাডভান্স সেল হয় না, এটা আপনার ব্যাংক ডিপোজিট হবে, আপনি ব্যাংকে ডিপোজিট করে রাখবেন, পরে সেল দেখাই দেবেন। আপনি যেটার কথা বলতেছেন এটা আসলে প্র্যাকটিক্যালি সম্ভব না, না প্র্যাকটিক্যাল অ্যাকাউন্টিং আছে, আপনি যেটা বলতেছেন এটা প্র্যাকটিক্যালি সম্ভব না। আর্ন, আপনি যেটা করবেন, আপনার যখন টাকা দিবে কেউ, আপনি তার সেই কাস্টমারের নামে আপনি ডিপোজিট করে রাখবেন, আপনি সেল তো আগেই দেখাতে পারবেন না। আপনি যেদিন বিক্রি প্রোডাক্টটা তাকে পাঠাচ্ছেন, যেদিন ইনভয়েস করতেছেন সেদিন সেল দেখাবেন, এবং ওখানে যে ডিপোজিট করছে আগে সেই ডিপোজিটটা দেখাই দেবেন, বুঝেন নাই? আপনি কি বলতে চাচ্ছেন, যে আপনি আগে টাকা নিয়েছেন কিন্তু ওই দিন আপনি সেলও দেখাতেন, প্রোডাক্ট ডেলিভারি দেন নাই? জার্নালে গেলে দেওয়া যাবে, আপনি যে ট্রানজাকশন জার্নালে গেলে ম্যানুয়ালি দিতে পারবেন, কিন্তু আপনি সিস্টেম থেকে এরকম কিছু করতে পারবেন না। আপনি আপনার মতো চিন্তা করলে তো কুইক বুক চালাতে পারবেন না, আপনাকে কুইক বুকের মতো করে চিন্তা করতে হবে। দেখেন, আপনি যেটা বলছেন সেটা এই জার্নাল এন্ট্রিতে দিতে পারবেন, ম্যানুয়াল জার্নালে করতে পারবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? কিন্তু আপনি এইখানে দেখেন, আপনি আর্ন যে করবেন, আপনার সিস্টেম তো এই কটাই, এই কটার বাইরে তো সিস্টেম নাই, সিস্টেম থেকে এই কটার বাইরে তো আপনার সিস্টেম নাই, তাহলে আপনি এখানে আর্ন কোথায় দেখাবেন বলেন? নাই তো। এখান থেকে দেখানোর সিস্টেম হচ্ছে এই যে আপনি ব্যাংক ডিপোজিট দেখান, এই যে ব্যাংক ডিপোজিট, এগুলোতে আমি আসবো একটু পরে। হ্যাঁ, এখানে আপনি ব্যাংক ডিপোজিট দেখেন, আপনি কোন ব্যাংকে নিচ্ছেন, কোন প্রোডাক্টের এগেনস্টে নিচ্ছেন, এবং বা অথবা অথবা আপনি কিসের এগেনস্টে নিচ্ছেন, এটা আপনি ব্যাংক ডিপোজিট দেখা দেন তার নামে। আবার যখন আপনি ইনভয়েস করবেন, ইনভয়েস করার সময় আপনার একটা ডিপোজিট অপশন আছে না, দেখছেন? আনান তো লাইবিলিটি, সেটা আপনি করতে পারবেন জার্নাল দিয়ে, আপনি যেটা বলতেছেন জার্নাল, কিন্তু সিস্টেম থেকে এখানে এই অপশন নাই তো। এই না করতে পারবেন না কেন, আপনি জার্নাল দিয়ে করবেন।
অবশ্যই, আরে বাবা, হ্যাঁ অবশ্যই পসিবল। এই যে এখান থেকে পসিবল না, এখানে দেখেন এখানে এরকম কিছু নাই। হ্যাঁ মানে আপনার যে মানে ওর যে এন্ট্রি সিস্টেমে নাই, বাট আপনি যখন জার্নালে আসবেন, এই জন্য কিন্তু আমি শুরুতেই আপনাদেরকে বলছি জার্নাল আপনাদেরকে জানতেই হবে, কারণ অনেক কিছু আসবে যেগুলো আপনি জার্নাল ছাড়া দিতে পারবেন না, বুঝছেন? আপনি দিতে পারবেন না এমন কিছু নাই, আমি কি বলতেছি সেটা এই সিস্টেম থেকে পারবেন না, আপনাকে এই যে জার্নাল এন্ট্রিতে গিয়ে এটা ম্যানুয়ালি করতে হবে। এই যে এখানে জার্নাল এন্ট্রি দিতে হবে, এই জার্নালটা কেমনি এন্ট্রি দিবেন এগুলো আমি দেখাবো, ওকে? এটা এন্ট্রি দিলে এটা অবশ্যই পাবেন, কিন্তু আপনি যদি বলেন যে আমাকে এখান থেকে দেখান, এখান থেকেই অপশন নাই, ঠিক আছে? কিন্তু এটা করা যাবে না তা না, এটা করা যাবে, করতে হবে। অনেক অ্যাডজাস্টিং এন্ট্রি থাকবে যেগুলো জার্নাল ছাড়া আপনি দিতে পারবেন না, ঠিক আছে? এই জন্য তো আমি আপনার এই প্রসঙ্গে আসার আগেই তো আমি বললাম যে জার্নাল আপনাকে কিন্তু জানতেই হবে যে সফটওয়্যারই চালান, কারণ সফটওয়্যারে তার ইন্টারনাল সিস্টেমে অনেক কিছুই থাকবে না যেটা শুধুমাত্র জার্নাল দিয়েই করা সম্ভব, বুঝতে পারছেন? ওকে, আসেন তাহলে আমরা আসি এখন সাপ্লায়ারে। আপনারা কি সবাই সাপ্লায়ার অ্যাড করতে পারছিলেন? সাপ্লায়ার কি দিছিলাম আপনাদেরকে? অ্যাড করতে পারছিলেন সাপ্লায়ারটা? সাপ্লায়ার আমরা এখানে কোথায় পাবো? আমাদের এই যে নেভিগেশন প্যানেলটা আছে, এই নেভিগেশন প্যানেলে দেখেন এক্সপেন্স বলে একটা অপশন আছে, এক্সপেন্স। সাপ্লায়ারে আমরা কি করি? এক্সপেন্স করি। এই এক্সপেন্সে চলে যাব আমরা। সাপ্লায়ার কাছ থেকে কিছু কিনলে এক্সপেন্স হয় না? দেখেন এক্সপেন্সে এখানে বলতেছে কি নো এক্সপেন্স ফাউন্ড, মানে আমরা এখনো কোনো খরচ করি নাই। আচ্ছা, এই যে সাপ্লায়ারে যদি আসি, হুম হুম, হ্যাঁ অবশ্যই কস্ট অফ গুডস সোল্ড, বাট আমরা এখনো এখানে যেটা আছে, এখানে দেখেন এখানে সাপ্লায়ারে কিন্তু ব্যালেন্স আছে, হ্যাঁ ব্যালেন্স আছে মানে কি, পেয়েবল হয়ে আছে আমার, তাই না? এই টাকাটা সাপ্লায়ারকে আমার দিতে হবে। বাট এখানে যেটা হয়েছে, এইটা আসছে হলো ধরেন আপনার ট্রায়াল ব্যালেন্স থেকে। আপনি যদি এইটার মধ্যে ঢুকেন, এটার মধ্যে ঢুকলে আপনি কোনো প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস পাবেন না। এটা কি কারণে আছে এটা পাবেন না। এখানে কি পাবেন দেখেন, এখানে তার এগেনস্টে একটা বিল পাবেন, যে বিলের মধ্যে কোনো প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস নাই, ডিরেক্ট। আচ্ছা, এটাকে আমরা বিল করছি না, ডিরেক্ট তার নামে অ্যামাউন্ট বসানো আছে। তার মানে কি, এটা যখন আমরা কুইক বুক শুরু করছি তখন আমরা আগের মাসের যে ব্যালেন্স, ট্রায়াল ব্যালেন্স না, সেটা অন্য সিস্টেম থেকে ট্রায়াল ব্যালেন্স থেকেই তো আমরা ব্যালেন্সগুলো পাইছি, তাই না? তাহলে এটা ট্রায়াল ব্যালেন্স হিসেবে পাচ্ছেন, যার কারণে এখানে নো এক্সপেন্স ফাউন্ড দেখাচ্ছে, মানে কি আপনি এই সিস্টেমে আসার পর এখন পর্যন্ত কোনো খরচ করেননি, বুঝতে পারছেন? ও অ্যাকাউন্টস পেয়েবলে কিন্তু টাকা আছে, অ্যাকাউন্টস পেয়েবলে কিন্তু টাকা আছে, দেখাচ্ছে দিতে হবে। এটা আসছে কোত্থেকে? এটা আগের ব্যালেন্স থেকে আসছে, বাট আমরা এখন পর্যন্ত এখানে কোনো খরচ করিনি। আচ্ছা দেখেন, এই যে সাপ্লায়ারে আমরা সাপ্লায়ার অ্যাড করা দেখছিলাম, ওকে, এই যে সাপ্লায়ারে দেখেন আমরা এক্সপেন্স থেকে গেলে এখানে দুইটা অপশন, দুটো পাশাপাশি আছে, এক্সপেন্স আর সাপ্লায়ার। সাপ্লায়ারে গেলে দেখেন এই সাপ্লায়ারগুলো আমার এখানে অ্যাড করা আছে। তার মানে ওই যে বললাম যে আপনাদের প্রতিদিন কিন্তু ট্রানজ্যাকশনে কাস্টমার এবং সাপ্লায়ার অ্যাড করতে হবে, এবং প্রতিদিন আপনার চার্ট অফ অ্যাকাউন্ট অ্যাড করতে হবে, প্রতিদিনই লাগবে দেখবেন। যেমন একটু আগে আমি যেটা দেখাইলাম, জেনে দেখাইছিলাম, এই যে এইটা একটা আমার পারচেজ, তাই না? কিনছি না এটা, আমি স্বপ্ন থেকে কিনছি। এইটা যদি আমি এন্ট্রি দিতে তাহলে কেমনি দিব? প্র্যাকটিক্যাল জিনিস, রিয়েল লাইফ। তাহলে আমি কিনছি কার কাছ থেকে? তার মানে আমি এখানে যে আমি অ্যাড সাপ্লায়ারে যাব, আমি এখানে কিছু করতে গেলে আমার তো ফার্স্টই সাপ্লায়ারটা লাগবে, তাই না? সাপ্লায়ার ছাড়া আমি কি কোনো কিছু করতে পারবো? তাহলে আমি সাপ্লায়ারে দিব কি, আমার সাপ্লায়ারকে স্বপ্ন, স্বপ্ন সুপার, স্বপ্ন, স্বপ্ন সুপার শপ, ওকে, এটাকে আমি সেভ করলাম। এখানে শুধু নাম হলেই নিয়ে নিবে, মনে আছে তো? আচ্ছা, স্বপ্ন সুপার শপ নামে আমার একটা সাপ্লায়ার আমি অ্যাড করলাম, তাই তো? এখন এর কাছ থেকে আমি কিনছি কি কি দেখেন,
একটা কিচেন টাওয়াল কিনছি, জনসন বেবি শপ কিনছি, স্যাভলন লিকুইড অ্যান্টিসেপটিক কিনছি, সার্ফ এক্সেল কিনছি, 4টা জিনিস কিনছি। ওকে, এখন এই 4টা জিনিস কি আমার এইখানে প্রোডাক্টের সার্ভিসে আছে? তার মানে এই 4টা জিনিস আমি এখানে সিস্টেমে দিতে যাই, তাহলে আমার প্রোডাক্টের সার্ভিসে 4টা অবশ্যই আগে এন্ট্রি করতে হবে। এবং এটা কি, এটা তো আমি ব্যক্তিগত এক্সপেন্স করছি, বাট এটা যদি আমি বিজনেস হিসেবে দেখাই, তার মানে এই কয়টা জিনিস আমি কিনছি কি জন্য? বিক্রির উদ্দেশ্যে, তাই হচ্ছে না? তার মানে এটার আমার একটা পারচেস প্রাইস থাকবে, একটা সেলস প্রাইস থাকবে, তাই তো? আমি 4টা না, আমি একটা প্রোডাক্ট এন্ট্রি দিয়ে দেখাই আপনাদেরকে। ওকে, আমি এখান থেকে যাব, সরি, আমি যাব হচ্ছে সেলস থেকে যাব প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসে। প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, তার মানে আমি যার কাছ থেকে কিনছি তাকে কিন্তু আমি এন্ট্রি দিয়ে ফেললাম। এখন আমি যে জিনিসটা কিনছি সেটা আমাকে এন্ট্রি দিতে হবে, তাহলে না আমি সেটাকে কেনা দেখাইতে পারবো। প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসে গিয়ে আমি নিউতে গেলাম। এটা কি হবে? আমার ইনভেন্টরি। এই নন ইনভেন্টরি এবং সার্ভিসও হইতে পারে। এগুলো কি জিনিস এগুলো আমি বলে দিব। যেহেতু এটা আমি বিক্রির উদ্দেশ্যে কিনতেছি, এটা আমার ইনভেন্টরি। আচ্ছা, এখন ধরেন 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 যে এই প্রোডাক্টটা যে আমি কিনছি, এইটা যদি আমার নন ইনভেন্টরি হয়, তাহলে কি হবে? বিক্রির উদ্দেশ্যে, ধরেন আমি অফিসে ব্যবহারের জন্য কিনছি। আমি ধরেন এই যে কিচেন টাওয়ালটা কিনছি আমার অফিসের কিচেনের জন্য, তাহলে কি আমি এটা বিক্রি করবো? তখন এটাকে আমরা দুইভাবে দেখাতে পারবো। এগুলো হবে কি, এগুলো আপনার প্র্যাকটিস করতে করতে আপনার মাথায় চলে আসবে। একটা হচ্ছে আপনি নন ইনভেন্টরি করলেন, মানে এটা আপনার ইনভেন্টরি অ্যাসেটে যোগ হবে না, এটা সরাসরি এক্সপেন্স হয়ে যাবে। তখন কি হবে জানেন? এই যে প্রোডাক্টটা যে আপনি এন্ট্রি করলেন, এই প্রোডাক্টটাই আপনাকে শো করবে। আর একটা করতে পারেন, আপনি কোনো একটা এক্সপেন্স হেডে এই খরচটা দেখা দিতে পারেন। এক্সপেন্স হেড মানে বুঝছেন তো, চার্ট অফ অ্যাকাউন্ট। ধরেন অফিস অ্যান্ড জেনারেল অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স হেডে এটা দেখাই দিতে পারেন। তাহলে ধরেন আমরা ধরে নিচ্ছি এটা আমরা বিক্রির জন্য কিনি নেই। বিক্রির জন্য কিনলে তো আমরা ইনভেন্টরিতে দিয়ে দিলাম, পরে এখান থেকে সেল করে ফেললাম, তাই তো? ধরেন আমি ইনভেন্টরি নন ইনভেন্টরিতে দিলাম, দিয়ে আমি দিলাম কি হ্যান্ড টাওয়েল। হ্যাঁ, হ্যান্ড টাওয়েল দিলাম। এটার ক্যাটাগরি দিচ্ছি আমি, ধরেন একটা কিন্তু আমার এখানে ইনভেন্টরি, মানে এটা যে ক্যাটাগরি, একটা কিন্তু ইনভেন্টরি আমার সেভ করাই আছে, তাই না? ইনভেন্টরি দিলে আমি ওখানে ইনভেন্টরি সেভ করে দেবো। যেহেতু আমি এটা ইনভেন্টরি দিচ্ছি না, নন ইনভেন্টরি দিচ্ছি, তাহলে আমি কি দেবো? অফিস ইকুইপমেন্ট, সেভ করলাম। তাহলে এখন আমার দেখেন, এটা কি আমার সেলস প্রাইস থাকবে? বিক্রি তো করবো না, সেলস প্রাইস কেন দিব? ইনকাম জেনারেট তো এটা করবে না, সরাসরি এক্সপেন্স হয়ে যাবে। তাহলে আমরা কি দিব এখানে দেখেন, পারচেস ফ্রম সাপ্লায়ার। আমরা এটার কস্ট দিলাম ধরেন 100 টাকা। 100 টাকা দিয়ে আমি কিনছি। হ্যাঁ, বাকি ইনক্লুসিভ অফ প্রোডাক্ট না, এক্সক্লুসিভই দেবো। এটা আমি আর কিছু দিব না, এটা আমি সেভ অ্যান্ড ক্লোজ করি। তাহলে দেখেন আমি সিস্টেমকে জানাইলাম কি, অনেক কিছু আমি স্কিপ করে গেলাম না। সিস্টেমকে জানাইলাম কি, যে এই প্রোডাক্টটা যদি আমি পারচেস দেখাই, তাহলে আমার কস্ট কত হবে, দাম কত ধরছি, 100 টাকা। কস্ট হবে 100 টাকা, এবং এটা কিন্তু আমার ইনভেন্টরিতে আসবে না, নন ইনভেন্টরি প্রোডাক্ট। তার মানে এটা সরাসরি আমার এক্সপেন্সে চলে যাবে। ওকে, এখন ধরেন আমি যদি এখান থেকে এটা এখন পারচেস দেখাইতে গেলে তো আপনার মাঝখান থেকে অনেক কিছু কেটে যাবে। এটা আমি পরে দেখাই, এন্ট্রি দিয়ে রাখছি, এটুকু মনে রাখেন। ওকে, তার মানে আমরা যদি এটা ইনভেন্টরিতে দিতাম, প্র্যাকটিক্যাল লাইফে এইভাবেই কাজগুলো আসবে। বুঝতে পারছেন? ইনভেন্টরিতে দিলে আমরা জাস্ট ওটার একটা কস্ট প্রাইস, একটা সেল প্রাইস দুটোই দিতাম, তাহলে সে কী করতো, প্রফিট অ্যান্ড লস বের করতো ওই প্রোডাক্ট থেকে। বাট এখন যদি আমরা শুধু কস্ট প্রাইস দিই, তাহলে কিন্তু আর প্রফিট নেই, শুধু এক্সপেন্স। ওকে, আর এটা শুধু এক্সপেন্স কেন হবে? কারণ এটা তো আমরা বিক্রির উদ্দেশ্যে কিনি নি। বুঝতে পারছেন? এখন আসেন আমরা ফরম্যাটেড কাজে যাই। হ্যাঁ, অ্যাসেটসে না, হ্যান্ড টাওয়াল তো আর অ্যাসেট হবে না। হ্যাঁ, তাহলে অ্যাসেট থাকবে না, তখন সেটা আবার আপনার এইভাবে নিলে হবে না। আপনি যদি অফিস ইকুইপমেন্ট কিনেন, তখন এটা ইনভেন্টরি দিয়ে নিয়ে আসলে হবে না, মানে এটা প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস আসবে, তখন ওটা সরাসরি এক্সপেন্স। এগুলো দেখাবো আমি, অসুবিধা নেই, পর্যায়ক্রমে আসি, এগুলো আস্তে আস্তে বুঝতে হবে। আপনি অ্যাসেট যদি কেনেন, অ্যাসেট মানে তো আর এই অ্যাসেট না, অ্যাসেট মানে হ্যাঁ, হ্যাঁ ফিক্সড অ্যাসেট, কারেন্ট অ্যাসেটও যেতে পারে।
বাট সেটা ফিক্সড অ্যাসেট বা কারেন্ট অ্যাসেটে যাবে, সেটা তখন প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস আসবে না। আমি প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসে এইভাবেও যে দেয়া যায়, মানে আপনার একটা এক্সপেন্স, আপনি ধরেন রেগুলার হ্যান্ড টাওয়াল কিনেন, প্রতি মাসে 2টা করে লাগে, প্রতি মাসে 2টা করে লাগে, আপনি আলাদা একটা হেডেক দিতে যাচ্ছেন এটা হ্যান্ড টাওয়াল বাবদ, অথবা আপনি এটাকে হ্যাঁ হ্যান্ড টাওয়াল বাবদ আপনি স্বপ্নর কাছ থেকে কিনেন প্রতি মাসে, তাহলে আপনি এটা সাপ্লায়ার এন্ডে প্রতি মাসে এটা দেখাইতে পারেন। যেহেতু নন ইনভেন্টরি করছেন, এটা সরাসরি চলে যাবে কিসে, আপনার এক্সপেন্স। ইনভেন্টরি করলে কিন্তু এক্সপেন্সে যাবে না। আবার যে প্রোডাক্ট আপনি বিক্রি করবেন সেটা যদি ইনভেন্টরিতে না দিয়ে এক্সপেন্সে মানে নন ইনভেন্টরিতে দেন, তাহলে কিন্তু ভেজাল করে দেবে, কারণ একবার এক্সপেন্স দেখাই দিবে আর বিক্রি করতে পারবেন না, কিন্তু ইনভেন্টরিতে নাই। ইনভেন্টরি মানে কি, অ্যাসেট, অ্যাসেটে থাকতে হবে। আপনি যে প্রোডাক্টটা বিক্রির উদ্দেশ্যে কিনছেন, সেটা যদি 10 টাকা খরচ করে কিনেন, এটা আপনার এক্সপেন্স হয়েছে, তার বিনিময়ে 10 টাকা আপনার কি আসছে, ইনভেন্টরি অ্যাসেট আসছে। বুঝতে পারছেন? যদি এটা না করেন তাহলে যে 10 টাকা কিনছেন খালি লসই দেখাবে আপনার, অ্যাসেট তো আর আসে নাই। আচ্ছা, এনিওয়ে এগুলো এগুলো আমরা আস্তে আস্তে আরো বুঝতে পারবো, নো প্রবলেম। আমরা আসি সাপ্লায়ার। সাপ্লায়ার মানে কি, এতক্ষণ আমরা যা করছি এই গত ক্লাস পর্যন্ত সব আমরা বিক্রি করছি, ইনকাম করছি, তাই না? এখন তো এই প্রোডাক্টগুলো আমাদের কিনতেও হবে, না কিনলে আমরা বিক্রি করবো কেমন? মূলত আমাদের এটা কি বিজনেস, বিজনেস না, কিনেই তো বিক্রি করবো। তো দেখেন, যদি ধরেন ওই যে আমরা এস্টিমেট করার সময় যেটা বলছি, যে যদি কোনো কাস্টমার আমাকে এমন কিছু জানায় যেটা আমার কাছ থেকে ভবিষ্যতে কিনবে, কনফার্ম অর্ডার না, সেরকম যদি আপনি জানান, আপনি তখন কাস্টমার না, যখন আপনি কিনবেন সাপ্লাইয়ের কাছ থেকে আপনি কিনলে আপনি কাস্টমার না, আপনি জানাচ্ছেন যে ভাই অমুক ডেটে আমি এরকম একটা প্রোডাক্ট নিতে পারি, আপনার কাছে কি অ্যাভেলেবেল আছে, এরকম কথা যদি আমরা বলি তাহলে আমরা করবো পারচেজ অর্ডার। আর যদি আমি যেহেতু কাস্টমার, আমার ইয়া কি করবে, সাপ্লায়ার কি করবে, আমার নামে এস্টিমেট করবে। আমি যখন পারচেজ অর্ডার করে তাকে জানাবো যে ভাই আমি অমুক ডেটে এরকম একটা প্রোডাক্ট নিতে পারি, এই প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল আছে কিনা জানান। আপনাদেরকে শুরুতে একটা ভিডিও দিয়েছিলাম না, আরিজ ইন্টারন্যাশনাল, দিছিলাম কি, দিছিলাম। হ্যাঁ, বলছিলাম যে এই ভিডিও দেখে কুইকবুক ক্লাস শুরু করবো না, ওই ভিডিওটা আজকে আবার যে দেখবেন, তাহলে এই ফাংশনগুলো আপনি বুঝতে পারবেন। ওখানে কিন্তু একদম ডিটেইলে বলা আছে, একটা প্রজেক্ট দিয়ে 30 মিনিটের একটা ভিডিও দিয়ে ফুল কুইকবুকের ফাংশন দেখানো আছে। ওকে, তাহলে আপনি বুঝতে পারবেন। ওখানে দেখবেন যে ওয়েল ফুড নামে একটা কোম্পানি আরিজ ইন্টারন্যাশনাল কাছে বলতেছে যে ভাই তুমি, তোমার কাছ থেকে আমি আরএফএল ইউপিভিসি পাইপ কিনবো, তোমার কাছে কি আছে? মানে সে কি করলো, সে পার্চেজ অর্ডার করলো, সে কিনবে, তাই না? তখন আমার কাছে কিনবে, আমি তার নামে কি করবো, আমি তার নামে করবো একটা এস্টিমেট, সে আমার কাছ থেকে এটা কিনতে পারে। তারপর সে আমাকে জানাইলো যে ভাই আমি তোমার কাছে কিনবো, বাট 8,000 চাইছিলাম, 8,000 আমি 10,000 কিনবো। তখন আমি এস্টিমেটটাকে কি করব, ইনভয়েস করব। ইনভয়েস করার সময় আমি এডিট করব, 8,000কে 10,000 করব, করে আমি ইনভয়েস করব, তাহলে তার নামে আমার সেল জেনারেট হয়ে গেল। এই ভিডিওটা ভালো করে দেখবেন, তাহলে ক্লাসে রিলেট করতে পারবেন। 30 মিনিটের ভিডিও, বেশিক্ষণের না, একটু মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে ক্লাসে বসে বুঝতে পারবেন যে কি হচ্ছে। ওকে, তাহলে আমরা শুরুতেই করব কি, পারচেজ অর্ডার। পারচেজ অর্ডার যখন আমি আমার সাপ্লায়ারকে দিব, সে আমার নামে কি করবে, এস্টিমেট। পারচেজ অর্ডার কনফার্ম অর্ডার না, আর এস্টিমেট কনফার্ম সেলসও না, দুটোই জাস্ট ড্রাফট। ওকে, তাহলে আমরা পারচেজ অর্ডারে যদি ক্লিক করি, দেখেন এখানে বলছে প্রথমে সাপ্লায়ারের নাম দিতে হবে, কার কাছ থেকে কিনবে। এখন ধরেন সাপ্লায়ার যদি আপনার এখানে এন্ট্রি করা না থাকে, তাহলে কি আপনি এখানে লিস্টে পাবেন? আমি একটু আগে দেখেন স্বপ্ন সুপার শপ এন্ট্রি করছি, তাই না? তো ধরেন যে আপনি একটা প্রোডাক্ট, ধরেন আপনি আপনি কি করবেন, এই রিমোটটা কিনবেন, বিক্রির জন্য কিনবেন, আপনার রিমোটের চাহিদা আছে। এখন এই রিমোট যে বিক্রি করে সে আপনার সাপ্লায়ার লিস্টে নাই। আপনি স্টেডিয়াম মার্কেটে গেছেন, যে খোঁজখবর নিয়েছেন কারা এটা পাইকারি বিক্রি করে, তার সাথে আপনি প্রথম ডিল করবেন, তাহলে সে কি আপনার কাস্টমার লিস্টে থাকবে? তার সাথে আপনাকে কোনো ডিলই করেন নাই, তাই না? তাহলে তাকে আগে কি করতে হবে, কাস্টমার লিস্টে নিয়ে আসতে হবে, তাই তো? তার জন্য আমরা যে স্বপ্নকে যেভাবে এন্ট্রি দিছি, ঠিক এভাবে এন্ট্রি দিলেই হয়ে যাচ্ছে। এটার ফ্যাক্টটা কি বলেন তো? ফ্যাক্ট হচ্ছে যে আপনারা ডিসপ্লে নেম থাকতে হবে, সাপ্লায়ার বা কাস্টমারের ডিসপ্লে নেম থাকলে বাকি কোনো ইনফরমেশন না থাকলেও সেভ নিবে। বাট আপনি সব ঘর ফিল আপ করছেন, তার টেলিফোন নাম্বার, অ্যাড্রেস, কি খায় না খায় সব দিচ্ছেন, শুধু তার নাম দেন নাই, তাহলে কিন্তু নিবে না।
বুঝলেন কি? তাহলে ধরেন আমরা এই এই জিনিসটা আমরা একটা পার্টস অর্ডার করবো স্বপ্ন সুপার শপের নামে, বুঝতে পারলেন? ও সরি, এটা তো না না না, ওটা তো প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, আমার সাপ্লায়ার তো ঠিক আছে। আমি প্রোডাক্ট দিয়েছিলাম নন ইনভেন্টরি, বুঝতে পারছেন? সাপ্লায়ার সাপ্লায়ার জায়গায় আছে, অথবা ধরেন আচ্ছা ঠিক আছে, ওটা নিয়ে যদি আপনার কনফিউশন অন্য একটা দিই, এলিজা শ, এই হচ্ছে আমার সাপ্লায়ার। হ্যাঁ, এর কাছ থেকে আমি কি কিনবো? এইখানে দেখেন আপনারা দুইটা অপশন পাচ্ছেন, একটা হলো ক্যাটাগরি, একটা হলো আইটেম। যখন আমরা বিক্রি করছি তখন শুধু আইটেম ডিটেল পাইছি, ক্যাটাগরি বলে কিন্তু এখানে কিছু পাইনি। ক্যাটাগরি কিন্তু সেলস অপশনে ছিল না, পারচেজ মানে এক্সপেন্স অপশনে এই ক্যাটাগরি আছে। এখন এই ক্যাটাগরিতে কি করবেন আর প্রোডাক্ট এন্ড সার্ভিসে কি করবেন, এই ক্যাটাগরিটা আমি একটু করে বুঝিয়ে দিই কি করবেন। ওকে, আপাতত আমরা প্রোডাক্ট এন্ড সার্ভিস নিয়ে কাজ করি। তাহলে ধরেন আমরা প্রোডাক্ট এন্ড সার্ভিস আগে অ্যাড করছি না, প্রোডাক্ট এন্ড সার্ভিস ধরেন ডায়াগনোস্টিক টেস্টিং ইকুইপমেন্ট কথা বলতেছি, আর বলতেছি কি এই হ্যান্ড টাওয়াল দেওয়া যাবে না, এটা কিন্তু নন ইনভেন্টরি। হ্যাঁ, অফিস ইকুইপমেন্ট লেখাই আছে। আচ্ছা, এইটা ধরেন সার্জিক্যাল ইকুইপমেন্ট। ধরেন এই দুইটা আমি এই যে এলিজা শ, হ্যাঁ, একে বলতেছি যে ভাই তোমার কাছ থেকে আমি এইটা নিতে পারি 5টা, আর এইটা নিতে পারি 5টা। ওকে, এখন আসেন, আচ্ছা আমার ডেট কবে? ধরেন আমি এটা বলছি তাকে 1 তারিখে, ব্যাক ডেটে করলাম যাতে সামনে কাজ করার অপশন পাই, বুঝলেন না? আজকে ডেটে করলে তার সামনে কাজ করতে পারবে। তাহলে ধরেন আমি এটা সেপ্টেম্বরের 1 তারিখে তাকে বলছি যে ভাই তোমার কাছ থেকে আমি সেপ্টেম্বরের 10 তারিখে এটা নিতে পারি। কি কি নিতে পারি? টেস্টিং অ্যান্ড ডায়াগনস্টিক ইকুইপমেন্ট, আর একটা হচ্ছে সার্জিক্যাল ইকুইপমেন্ট, 5টা 5টা 10টা নিতে পারি। এখন এটার উপর আমি জানি এটার উপর ট্যাক্স আছে কত, পারচেস ট্যাক্স ধরেন এটার উপর আছে হচ্ছে 15%। যেহেতু আমরা পারচেস অর্ডার করতেছি আমাদের এখানে পারচেস ট্যাক্সটাই বসাতে হবে। ওকে, ধরেন দুটোর উপর 15% ট্যাক্স আছে। এখন এইটাকে আমি সেভ অ্যান্ড ক্লোজ করব। সেভ অ্যান্ড ক্লোজ কেন করলাম? কারণ আমি তাকে এটা জানাইছি যে ভাই তোমার কাছ থেকে এলিজা শকে বলছি তোমার কাছ থেকে আমি এই 5টা 5টা প্রোডাক্ট নিতে পারি। এটা তাকে আমি বলছি, এটা আমি তাকে কনফার্ম করছি 10 তারিখে নিতে পারি, যার কারণে আমি এটা পারচেজ অর্ডার হিসেবে সেভ করলাম। আর এইটা যদি আমি এলিজা শকে সেন্ড করি তাহলে এলিজা শক বলবে যে সে আমার কাছ থেকে এই পারচেজ অর্ডারটা পাঠিয়েছে, তার মানে এটা 10 তারিখে নিতে পারে। সে তখন আমার নামে কি করবে? সে তখন আমার নামে একটা এস্টিমেট করবে, সম্ভাব্য বিক্রেতা। ঠিক আছে, এখন ধরেন আমিও ড্রাফট করে রাখছি পারচেজ অর্ডার, সেও এস্টিমেট ড্রাফট করে রাখছে। এটা কিন্তু কোথাও কোনো ইম্প্যাক্ট নাই, কোনো জায়গায় এটা সেল হিসেবেও মানে পারচেজ হিসেবেও দেখায় নাই, ব্যাংক থেকেও টাকা যায় নাই, আমার কোথাও ধরেন ওই যে কস্ট অফ গুডস হলেও যায় নাই, কোথাও যায় নাই, জাস্ট একটা ড্রাফট হিসেবে। ওকে, ওইখান থেকে ট্যাক্স অ্যাড নিউ করা যায় না, আপনাকে ট্যাক্স সেন্টারে যে আগে ট্যাক্সটা অ্যাড করে আসতে হবে। যেমন চার্ট অফ অ্যাকাউন্ট আমরা অ্যাড নিউ বলে একটা অপশন পাই, সাপ্লায়ার বা কাস্টমারের ক্ষেত্রে আমরা অ্যাড নিউ বলে একটা অপশন পাই, কিন্তু ট্যাক্সের ক্ষেত্রে অ্যাড নিউ অপশনটা নাই। এটা আপনাকে আগে ট্যাক্সে যেতে হবে, এই যে ট্যাক্সে যেখান থেকে আমরা ট্যাক্স অ্যাড করছি, যে ট্যাক্স এটাকে আমি ওপেন করি। এই ট্যাক্সে গিয়ে আপনার যে ট্যাক্সটা অ্যাড করা প্রয়োজন সেটা অ্যাড করলে ওখানে পাবেন। আপনি দেখলেন কি আমার পারচেস ট্যাক্স একটাই ছিল 15%, তাই না? ধরেন যে আমার পারচেস ট্যাক্স দরকার 5%, প্রয়োজন হতেই পারে। তাহলে আমি কি করলাম, আমি এই যে এই নেভিগেশন প্যানেল থেকে ট্যাক্সে আসলাম, ট্যাক্সে এসে আমি অ্যাড ট্যাক্সে যাব, অ্যাড ট্যাক্সে গিয়ে আমি করবো কি কাস্টম ট্যাক্সে যাব। কাস্টম ট্যাক্সে গিয়ে আমি এখানে লিখবো পারচেস ট্যাক্স 5%। ঠিক আছে, ডেসক্রিপশন দিলাম না, এটা এজেন্সি হচ্ছে আমি দিলাম এনবিআর, আমাদের এনবিআর না, এনবিআর দিলাম, সরি এনবিআর। আর আপনি দিবেন কি, আপনি দিবেন আপনার ক্লায়েন্ট যে দেশে সেই দেশে, ইউএসএ হলে দিবেন আইআরএস, কানাডা হলে দিবেন সিআরএ, এরকম আছে, ইউকে হলে এইচএমআরসি। আচ্ছা, এখন দেখেন ট্যাক্স পিরিয়ড কত, আমি ধরলাম জানুয়ারি থেকে আমাদের ট্যাক্স পিরিয়ড স্টার্ট, এটা ধরে নিচ্ছি আর কি। যার যেটা আছে সেটা দেবেন। ফিলিং ফ্রিকোয়েন্সি আমি দিলাম কোয়ার্টারলি, এটা মান্থলি দেওয়া যায়। যেমন আমাদের বিনের টাকা কিন্তু প্রতি মাসেই আপডেট করতে হয়, তাই না? বিন প্রতি মাসেই সাবমিট করতে হয়, রিটার্ন আর কি।
এরপর এটা দিব আমি ক্যাশে, ট্যাক্স অলওয়েজ ক্যাশ। অ্যাক্রুয়াল দিলে কিন্তু ঝামেলায় পড়ে যাবে। অ্যাক্রুয়াল সিস্টেমে আমরা অ্যাকাউন্টিং করব, কিন্তু ক্যাশ অলওয়েজ আমরা ট্যাক্স সিলেক্ট করবো, ক্যাশ সিলেক্ট করবো ট্যাক্সে। কেন? কারণ হচ্ছে আপনি যে টাকা রিসিভ করছেন, রিসিভ মানি আপনার যত, আপনি ইনভয়েস করলে কি সাথে সাথে টাকা পান? আপনি ইনভয়েস করছেন কত? 1,00,000 টাকা, বাট আপনার টাকা রিসিভ হয়েছে 20,000 টাকা। যদি আপনি ক্যাশ দেন তাহলে আপনার ট্যাক্সটা ক্যালকুলেট হবে 20,000 টাকার উপরে। আর যদি আপনি এখানে অ্যাক্রুয়াল দেন তাহলে আপনার ট্যাক্স ক্যালকুলেট হবে ওই 1,00,000 টাকার উপরে। ঠিক আছে? বাকি টাকা আপনি পান বা না পান ওই টাকার উপর ট্যাক্স দিতে হবে। এই জন্য আমরা ট্যাক্স সিস্টেম সবসময় সিলেক্ট করবো কি? ক্যাশ। ওকে, আচ্ছা, তাহলে এই ট্যাক্সটা আমার কিসের উপরে? পারচেজ। এটা আমি সেলসের টিক দিব না, কারণ এটা তো আমার সেলসের উপরে দরকার নেই। আমি টিক দিব এখানে দিস ট্যাক্স ইজ কালেক্টেড অন পারচেজ, এটা আমি দেবো 5%। আর এই যে পারচেজ ট্যাক্স ইজ রিক্লেমেবল, এটাতে টিক দিব। কেন দিব বলেন তো? মনে আছে এটা? আর পারচেজ ট্যাক্স রিক্লেম করতে হবে। কেন করতে? হ্যাঁ, রিক্লেম না করলে ট্যাক্স আমাকে ডাবল দিতে হবে। যেমন কি ধরেন আমি এই প্রোডাক্টের উপর আমার 5% ট্যাক্স, 5% পারচেস ট্যাক্স, 5% সেলস ট্যাক্স, তার মানে ট্যাক্সের উপর আমার টোটাল ট্যাক্স আছে কত? 5%। এখন ধরেন আমি যার কাছ থেকে কিনতেছি, কেনার সময় তাকে আমি 5% ট্যাক্স সহ দিছি। 100 টাকার প্রোডাক্ট 105 টাকায় তাকে আমি দিছি। সে প্রোডাক্ট কিনছে আমার কাছে 100 টাকায়, বাট এই যে এক্সট্রা 5 টাকা নিছে, এই 5 টাকা কার? গভর্নমেন্টের। তো সে আমার কাছ থেকে নিতে, সে কাকে দিবে? গভর্নমেন্টকে দিবে ট্যাক্স, তাই না? তাহলে আমি পারচেস ট্যাক্স, আমার এই 5% ট্যাক্স কার কাছে আছে? সাপ্লায়ারের কাছে আছে। এটা আগে আমার কাছে আছে। এখন যদি আমরা রিক্লেম না করি তাহলে কি হবে? আমি ট্যাক্স ওকে 5 টাকা দেওয়ার পর ট্যাক্স আমার আমার কাঁধেই থেকে যাবে। আবার ধরেন আমি যার কাছে বিক্রি করছি সে আমাকে 5% ট্যাক্স দিছে না, তো তার টাকা কার কাছে আছে? আমার কাছে। তো সেই ট্যাক্সটা আমাকে দিতে হবে না গভর্নমেন্টকে? এই জন্য এটা অলওয়েজ রিক্লেমেবল। এই কুইকবুক বা একটা দুটো সফটওয়্যার ছাড়া সব সফটওয়্যারে রিক্লেমেবল অপশনটাই নাই, অটো রিক্লেম হবে। মানে আপনি রিক্লেম করবেন কি করবেন না অপশন নাই, রিক্লেম হবেই, বুঝছেন? বাট এখানে কোনো কারণে ওরা অপশনটা দিছে আর কি। তাহলে আমরা যদি এটা সেভ করি, সেভ করলাম। এখন দেখেন আমরা কি করব জানো? ও, আমরা একটা পারচেজ অর্ডার করছি, তাই না? এখন এই পারচেজ অর্ডারটা আমি পাবো কোথায়? পারচেজ অর্ডারটা পাবো আমি এক্সপেন্সে গেলে। এটা পারচেজ অর্ডার কিসের পার্ট? এক্সপেন্সের পার্ট। এক্সপেন্স এবং সাপ্লায়ারের পার্ট। আমি যদি এখন এক্সপেন্সে যাই, এখানে আগে কি ছিল? নো এক্সপেন্স ফাউন্ড। এখন কিন্তু অলরেডি একটা এন্ট্রি দেখাচ্ছে, যদিও এটা এক্সপেন্স হয়ে যায় নাই, বাট একটা এন্ট্রি আছে। এটা কি আছে? পারচেজ অর্ডার। কার নামে? এলিজা সর নামে। কত টাকায়? 5,250 টাকা। 15% ট্যাক্স ধরে দিচ্ছি আর কি। হ্যাঁ, তো এখন এইটাকে যদি আমি চাই যে আমি এই অর্ডারটা কনফার্ম করব, কবে চাইছি কনফার্ম করতে? 10 তারিখে। তো ধরেন 10 তারিখে আমি অর্ডারটা কনফার্ম করব, তাহলে কি করব? আমি এইটাকে ওপেন করব, জাস্ট এটার উপর ক্লিক করলে এটা ওপেন হয়ে যাবে। ওকে, ওপেন করার পর এইখানে দেখেন যে কপি টু বিল। যদি আমি পুরোটাই নেই তাহলে আমি কপি টু বিল দিলে পুরোটাই আমার বিলে কনভার্ট হয়ে যাবে। মানে কি? বাকিতে ক্রয়। আমি যখন এটা বিলে কনভার্ট করব, সে তখন এস্টিমেটটাকে কিসে কনভার্ট করবে? ইনভয়েসে কনভার্ট। মনে আছে? ইনভয়েস মানে সে আমার কাছে বাকিতে বিক্রি করতেছে, আর আমি বিল করতেছি মানে বাকিতে কিনতেছি। ওকে, এখন দেখেন এখানে আমাদের এই ক্যাটাগরিতে কোনো কাজ নাই এখন। হ্যাঁ, এটা ক্যাটাগরিটা আমি একটু পরে দেখাবো। এখন ধরেন আমি তাকে বললাম যে ভাই আমি এইটা 5টা না, এটা আমি নিব 4টা। ওকে, এটা আমার যা আছে তাই থাকবে, এটা আমি 4টা নিই। তাইলে আমার বিল মানে বিল অ্যামাউন্ট কমে গেল, তাই তো? এখন এইটাকে আমি কপি টু বিল করব। এখন দেখেন এখানে বিল চলে আসছে। এখানে আগে কি ছিল? পারচেজ অর্ডার ছিল কিন্তু এই জায়গায়। এখন চলে আসছে বিল। ওকে, বিল ডেট কবে? বিল ডেট হচ্ছে 10 তারিখ। এখন তার সাথে আমার টার্মিশন মানে কন্ডিশন কি? তাকে আমি কতদিনের মধ্যে টাকা দিব? ওই যে নেট 30 বা নেট 15, ধরেন তাকে আমি 15 দিনের মধ্যে টাকা দিব বলে দিচ্ছি।
তাহলে সে আমার নামে কি করবে, এস্টিমেটটাকে সে করবে ইনভয়েস। ইনভয়েস করার সময় সে এডিট করবে ইচ লাইন। মনে আছে ইনভয়েস এস্টিমেটটাকে তিনভাবে ইনভয়েসে কনভার্ট করা যায়। ফুল অ্যামাউন্ট পার্সেন্টেজ দিয়ে 50, 30, 40% দিয়ে, আরেকটা হচ্ছে ইচ লাইনে আপনি এডিট করবেন। তাহলে ইচ লাইনে এডিট করা মানে আমার এখানে যেহেতু আমি একটা কমাচ্ছি, তাহলে আমার যে কোনো একটা লাইনে এডিট করতে হবে। তাহলে সেই এস্টিমেটটাকে ইচ লাইন কনভার্ট করে একটা কমাই দিবে, শুধু কমাই দিয়ে সে কপি টু মানে ক্রিয়েট ইনভয়েস করবে। তাহলে সে আমার কাছে বাকিতে বিক্রি করলো, আর আমি এটা যখন বিলে এটা সেভ অ্যান্ড ক্লোজ দিব, এই যে একটা কমাই দিছি, সরি এটা কমে নেই, ওহো এটা উইদাউট সেভিং দিছি। আচ্ছা এই যে এখানে দেখেন আমি কমাই দিয়ে আমি যখন এটা সেভ অ্যান্ড ক্লোজ করবো, তাহলে তার কাছে আমি কি করলাম, বাকিতে ক্রয় করলাম। বুঝলেন কি? এটা আমি সেভ অ্যান্ড ক্লোজ করে দিই। এখন কিন্তু এই যে আমার 4,800 প্লাস ভ্যাট 750, এই যে 5,520 টাকা, এই 5,520 টাকা কোথায় কোথায় ইফেক্ট করবে? অ্যাকাউন্টস পে বলে চলে যাবে, তাই না? ব্যালেন্স শিটে গেলে আমরা এটা অ্যাকাউন্টস পে বলে পাবো। যদি ধরেন আপনি রিপোর্টে যান, আচ্ছা এর আগে তো আমরা কোনো ট্রানজ্যাকশন করি নাই, আমাদের আগের যে কটা ট্রায়াল ব্যালেন্স ছিল সেই ট্রায়াল ব্যালেন্সের কয়টাই আমার হচ্ছে অ্যাকাউন্টস পে বলেছিল, তাই তো? তারপরে আমরা ব্যালেন্স শিটটা আরেকবার একটু দেখি। আমরা অল ডেট সিলেক্ট করি, যেহেতু আগে পরে অনেকগুলো আছে। অ্যাকাউন্টস পে বলে এই আরো 5,000 টাকা বাড়ছে, এটা কিন্তু এত টাকা ছিল না। ওকে, এটা যদি আমি ক্লিক করি এখানে, এই সংখ্যাটার উপর ক্লিক করলে দেখেন এই এলিজা সর নামে একটা অ্যাকাউন্টস পেয়েবল ইয়া হয়েছে, 5,520 টাকা আসছে। এটা কিন্তু ব্যালেন্স, এটা কিন্তু যোগ হচ্ছে বিয়োগ হচ্ছে, যোগ বিয়োগ হয়ে হয়ে এখানে ব্যালেন্স আসছে। এখন আপনি এইটা কি হয়েছিল আসলে এটা স্প্লিট করে দেখতেও পারবেন। আচ্ছা দেখেন এইখানে এগুলো আসছে আদার এক্সপেন্সে, তার মানে কি এগুলো ক্যাটাগরি করা নাই। সেগুলো মানে আমি সে টাকাগুলো পাবে কি কারণে এটা কিন্তু ডিরেক্টলি বলা নাই, কারণ এগুলো আসছে কিসের থেকে, ট্রায়াল ব্যালেন্স থেকে আসছে। ওকে, এইখানে যদি আপনি স্প্লিট করেন, স্প্লিটে ক্লিক করেন, তাহলে আপনি ডিটেল ট্রানজ্যাকশনটা দেখতে পাবেন। স্প্লিট করা মানে কি ভেঙে দেওয়া আর কি। হ্যাঁ, এই যে দেখেন আবার এখানে চলে আসছে, আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আপনি কি কি আসলে কিনছেন ওই ওই ট্রানজ্যাকশন। অ্যাকাউন্টস পে বলে টাকা আছে মানে কি দিতে হবে টাকাটা, তাই না? পে করতে হবে। আর আপনি যদি দেখতে চান যে আমি আসলে কি কিনছিলাম, কিসের এগেনস্টে অ্যাকাউন্টস পেবল হয়ে আছে, তাহলে ওই স্প্লিটে বা ওই ট্রানজ্যাকশনের উপরে ক্লিক করলে আপনাকে এটা দেখাবে। ওকে, আর আপনি যদি ব্যালেন্স শিটে গিয়ে রিপোর্ট থেকে ব্যালেন্স শিটে গিয়ে প্রতিটা সংখ্যার উপরে, যেমন ধরেন ব্যালেন্স শিটে গিয়ে ধরেন এই যে এখানে দেখা যাচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল 2,274, তাই তো? আর এইটা 2,274 কিভাবে হয়েছে, কতগুলো ট্রানজাকশন আছে, কতগুলো এন্ট্রি আছে, এটা এই সংখ্যাটার উপর ক্লিক করলে আপনাকে ডিটেলটা দেখাবে। 2,274 আপনার কিভাবে হয়েছে, কার সাথে কি ইনভয়েস করছেন, নাকি পেমেন্ট দিয়েছেন, না ক্রেডিট নোট কি করছেন, পুরোটা করে আপনার 2,274 টাকা ব্যালেন্স আছে, যেটা আপনি রিসিভেবল পাবেন। ঠিক আছে, এটা কি বুঝতে পারলেন সবাই? এখন ধরেন আমরা একটা পার্চেজ অর্ডার করছি, পার্চেজ অর্ডারটাকে আমরা বিলে কনভার্ট করছি, তাই না? এখন বিলে আমাদের তারিখ ছিল কবে, বিল ডেট তো 10 তারিখ, বাট আমার নেট কত ছিল, 15 দিন। 15 দিনের মধ্যে টাকা দিতে হবে, তাই না? এটা তার সাথে আমার কন্ডিশন, বাকিতে কিনছি। এখন যদি আমি টাকাটা তাকে দিতে যাই, ধরেন 10 তারিখ, তো আমি 12 তারিখে টাকা চলে আসছে, আমি টাকা দিয়ে দিই। হতে পারে না এরকম? 15 দিন মেয়াদ আছে বলে কি আমি টাকা নিজের কাছে রেখে দেবো, 15 দিন পরে দেবো, এরকম ব্যাপারটা? আমাকে চলে আসছে, আমি দিয়ে দিচ্ছি, কোনো অসুবিধা তো নেই। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা দেখেন এখান থেকে করতে পারবো পে বিলস, বিল পে করতে হবে, তাই তো? এখানে আমরা কি করছিলাম দেখেন, এখানে আমরা করছিলাম হচ্ছে
রিসিভ পেমেন্ট, এই যে রিসিভ পেমেন্ট, এখান থেকে গেছিলাম রিসিভ পেমেন্ট, অথবা কাস্টমারের পাশে রিসিভ পেমেন্ট লেখা আছে, তাই না? আমরা এখান থেকে বিল পে যদি যাই, পে বিলসে যদি যাই, তাহলে এখান থেকে আমাদেরকে দেখেন, ও এখানে অটোমেটিক্যালি দেখেন আমার যারা যারা আমার কাছে টাকা পাবে তাদের লিস্ট এখানে চলে আসবে। এই যে এলিদেশন নাম চলে আসছে, কত টাকা কেন পাবে। বাট ট্রায়াল ব্যালেন্সে আগে যাদের নামে ব্যালেন্স আছে টাকা পাবে, তাদের নামটা এখানে কেন আসে নাই? তাদের নামে কোনো বিল নেই, ওই টাকাটা আমরা দিতে পারবো, তাদের নামের পাশে গিয়ে পেমেন্ট করে দিতে পারবো। ওকে, সেটাও দেখাচ্ছি। আচ্ছা, এটা যদি আমরা করি তাহলে আমরা টাকা কোত্থেকে দিব সেটা আমরা সিলেক্ট করে নিব। ধরেন আমরা ওয়েলস ফার্গো থেকে টাকা দিব। এখন ধরেন পেমেন্ট ডেট, আচ্ছা পেমেন্ট ডেট আমরা দিলাম 12 তারিখ। এখন ধরেন আপনার এই যে ব্যালেন্স, ঠিক আছে, এটাকে আমরা টিক দিই। টিক দিলে দেখেন এখানে টোটাল টাকাটা চলে আসছে। ওকে, এইটাকে আপনি পেমেন্ট করতে পারবেন। এখন ধরেন আপনার 5,520 টাকা আপনার কাছে নাই, আপনি চাচ্ছেন 12 তারিখে 3,000 টাকা দিতে, পার্সিয়াল পেমেন্ট হতে পারবে না? তাহলে আমরা জাস্ট এই পেমেন্ট অ্যামাউন্টটা এখান থেকে কেটে দিয়ে এখানে করব 3,000। হ্যাঁ, ম্যানুয়ালি চেঞ্জ করতে হবে। 3,000 করে আমি যদি এখানে 7 ক্লোজ করি, 7 ক্লোজ করি, তাহলে এই ওর নাম কি ছিল, এলিজা শ। এলিজা শ আমার কাছ থেকে 3,000 টাকা পেয়ে গেছে। তাহলে আমার অ্যাকাউন্টস পে বলে 3,000 টাকা কমবে না? ব্যালেন্স শিটে আমরা একটু কত দেখছিলাম 13,000 সামথিং, তাহলে সেটা আমার কমে যাওয়া উচিত। টাকা দিছি কোত্থেকে? দিতে পারি, আপনি বললেই দিব, বললেই দিব, আপনি কোনো সমস্যা নেই। আচ্ছা, এই যে রিপোর্টে যাই, 9টা বেজে গেছে, লোকজন ঘুম থেকে উঠে গেছে। মানুষ ঘুম থেকে উঠলেই বুঝবেন নেট স্লো হয়ে গেছে। ওয়েলস ফার্গো ব্যাংক থেকে আমার টাকা কমছে আর কি। হ্যাঁ, আর অ্যাকাউন্টস পে বলে 13,000 সামথিং ছিল না, একটু আগে দেখছি না, কমছে না 3,000 টাকা? বাট এখানে দেখেন আমার যে কাস্টমার, এই কাস্টমারের নামে আমার এখন ইয়ে কত আসবে বলুন তো? দাঁড়ান, কাস্টমারে যাই আমরা একটু, সরি সাপ্লায়ারে যাই, এক্সপেন্সিভ সাপ্লায়ার। নাম কি ছিল? এলিজা শ। এর নামে এখন কত দেখাচ্ছে? 2,520 টাকা, বাকি ব্যালেন্সটা দেখাচ্ছে। আচ্ছা, এখন আমরা বিলটা যে পে করবো, একটা তো দেখলাম যে আমরা এই যে প্লাস নিউ থেকে পে বিলে গিয়ে সাপ্লায়ার নাম সিলেক্ট করে দিলে, অথবা পে বিলে গেলে সাপ্লায়ারের লিস্ট চলে আসে যে কার কে কে আমার কাছে টাকা পাবে। তো সেটা টিক দিয়ে আমি পেমেন্ট করে দিলে হয়ে যাচ্ছে। কোন কোন অ্যাকাউন্ট থেকে দিব, ক্যাশ থেকে দিব না কোথা থেকে দিব সেটা আমি দেখাইলাম। এখন আমি যদি সাপ্লায়ারের লিস্টে যাই, এই এলিজের সরপাশে দেখেন মেক পেমেন্ট লেখা আছে না, এখান থেকে কিন্তু আমি পেমেন্ট করতে পারবো। হ্যাঁ, সেলস সেলস, এই যে এই মেক, হ্যাঁ সব দেখা যাবে আপনার কাছে যেটা সুবিধা মনে হয়, কোনো অসুবিধা নেই। তাহলে দেখেন আমরা এখানে ক্লিক করা মাত্রই এলিজা শর্ট সিলেক্ট করতে হচ্ছে না, কারণ এলিজা শর্ট পেমেন্টটাই আমরা করতে যাচ্ছি। এখানে দেখেন যে এইটা, ঠিক আছে। এখন আসেন এই আপা যেটা বললো আমি ক্যাশ থেকে দিতে পারি কিনা, অবশ্যই যে রানিং ক্যাশ থেকে দিই। রানিং ক্যাশে টাকা আছে তো আমার, তাই না? রানিং ক্যাশ মানে কি? পেটি ক্যাশ। বিজনেসের যেটা আমার রানিং ক্যাশ, আমি রানিং ক্যাশটা আমি লিখছি আর কি। এটাই ক্যাশ, ধরেন এখানে রানিং নেই, শুধু ক্যাশ। এই আমার যে হাতে ক্যাশ আছে, এই ক্যাশ থেকে আমি টাকা দিই। এর ফুল পেমেন্ট আমি এখন করে দিচ্ছি কত তারিখ, এটা দিচ্ছি ধরেন, ওই পেমেন্ট আছে কত, 12 তারিখ না, এটা ধরেন আমি আজকে দিচ্ছি 13 তারিখ। তাহলে 7 ক্লোজ যদি আমি করে দিই, 10,000 টাকা দেখছিলাম না রানিং ক্যাশে, তাহলে রানিং ক্যাশে আমার টাকা কমবে। আর এরিদার স্বর্ণামে এখন দেখেন ব্যালেন্স কত, 0, তার মানে পেমেন্ট হয়ে গেছে। এখন যদি আমি ব্যালেন্স শিটটাকে একটু রিলোড দিই, অ্যাকাউন্টস পেয়েবল কমবে, রানিং ক্যাশ থেকে টাকা চলে গেছে, রানিং ক্যাশ কমে যাবে, পেয়েবলও কমে যাবে। অ্যাকাউন্টস পেয়েবল কমছে, 10,000 সামথিং ছিল, 8,000 টাকা হয়েছে। আর আমরা যদি চার্ট অফ অ্যাকাউন্টে যাই, ট্রানজ্যাকশন থেকে চার্ট অফ অ্যাকাউন্ট,
রানিং ক্যাশ কই, যে রানিং ক্যাশ 10,000 টাকা ছিল, কমছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রানিং ক্যাশ তো অ্যাসেট শো করবে তো। না না না, ওটা থেকে তো দেখতে পারবো, আমি যে চার্ট অফ অ্যাকাউন্টে গিয়ে দেখাচ্ছি আর কি, যে আপনার আপনি চার্ট অফ অ্যাকাউন্টটা ফলো করবেন, ইয়াতেও শো করবে ব্যাংক অ্যাকাউন্ট। ব্যাংক অ্যাকাউন্ট মানে কি অ্যাসেট, তারপর হচ্ছে আপনার রানিং ক্যাশ মানে এগুলো অ্যাসেট, এগুলোর ব্যালেন্স শিটে শো করবে। বাট আমি চার্ট অফ অ্যাকাউন্ট থেকে দেখাচ্ছি আর কি। ওকে, কমছে এখান থেকে, বুঝছেন? তাহলে আমরা কি করলাম, আমরা একটা পার্চেজ অর্ডার করলাম, পার্চেজ অর্ডারটাকে আমরা রানিং ক্যাশ আছে, অ্যাসেটে থাকবে তো, ব্যাংক অ্যাকাউন্ট, রানিং ক্যাশ এগুলো সব অ্যাসেটে থাকবে। আচ্ছা, তাহলে আমরা কি করলাম দেখেন, আমরা প্রথমে করলাম একটা পার্চেজ অর্ডার। পার্চেজ অর্ডার কেন করি এটা বুঝছেন তো এখন? পার্চেজ অর্ডারটাকে আমরা কনভার্ট করলাম বিলে, বাকিতে কিনলাম, বাকিতে কেনার পর তাকে আমি টাকাও পেমেন্ট করলাম। এখন যদি নগদ টাকায় কিনি তাহলে কি হবে? নগদ টাকা কিনতে পারি না। সেটার আগে আরেকটা দেখাই, ধরেন আপনি একটা, সব সাপ্লাইয়ের ক্ষেত্রে কি পার্চেজ অর্ডার হবে? যে সাপ্লায়ার পুরনো তাকে ফোন করে বললেই হয় কিন্তু ভাই এটা পাঠাই দিন, তাকে তার নামে কি নোট রাখা লাগে? যেমন সব কাস্টমারের ক্ষেত্রে এস্টিমেট করতে হয় না, তেমনি সব সাপ্লায়ারের ক্ষেত্রেও পার্চেজ অর্ডার করতে হবে না। ধরেন আমি সরাসরি বিল করতেছি, বিল মানে কি, তাকে আমি বলতেছি বাকিতে কিনবো, বলে দিছি একবার। এটা দেখানোর কারণ হলো, বিলটা আপনারা একবার দেখছেন, দেখানোর কারণ হলো ক্যাটাগরিটা দেখাবো। এখন ধরেন আমি কিনতেছি কার কাছ থেকে, ক্যামেরন লুইস, এটা আমি কিনছি ধরেন 10 তারিখ, বিল করছি 10 তারিখ তার নামে। ওকে, টার্ম দিছি 30 দিন, 30 দিনের মধ্যে টাকা দিব। ওকে, বিল নাম্বার ম্যানুয়ালি বসাবো, ধরেন বিল নাম্বার বসালাম 200। ওকে, এখন প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসটাকে দিয়ে নিই, তার কাছ থেকে আমি ধরেন একটা প্রোডাক্ট কিনবো, টেস্টিং অ্যান্ড ডায়াগনস্টিক ইকুইপমেন্ট, এটা কিনবো ধরেন আমি 3টা। এটা ট্যাক্স আসবে আমার, পারচেজ ট্যাক্স, পার্সেন্টেজ 5% এখন পাইছেন, অ্যাড করলাম 5%। ওকে, এখন এইটা হচ্ছে আমি কিনতেছি। এখন ধরেন এইটা তো আমার প্রোডাক্টের দাম, এইটা এই রেটটা কি আমার পারচেজ মানে কি আমার কস্ট প্রাইস না, প্রোডাক্টের দাম। ধরেন এখন এইটার সাথে একটা ট্রান্সপোর্ট কস্ট অ্যাড হবে, সাপ্লায়ার আমাকে বলছে যে ভাই এটা গাড়ির খরচ আপনার দিতে হবে, অথবা ট্রান্সপোর্ট কস্ট বাদ দেন, অথবা এটা লেবার বিল, এটা যে ওখান থেকে উঠবে এবং আপনাকে নামাবে এই লেবার বিলটা আপনাকে দিতে হবে। এখন লেবার বিল ধরেন আপনার 100 টাকা, 100 টাকাটা কি হবে আপনার এক্সপেন্স না? এখন আপনি কি যায় ইনভেন্টরিতে যায় ওই 100 টাকা যে কটা প্রোডাক্ট কিনছেন সেই কটা প্রোডাক্টের মধ্যে ভাগ করে এখানে আবার রেট চেঞ্জ করবেন? 100 টাকাটাকে আমরা আমাদের এক্সপেন্স হিসেবে দেখাবো। এইটা মানে বিষয়টা কি হলো, বিষয়টা হলো যে আপনার যেটা মূল পারচেজ, এই মূল পারচেজের বাইরে আনুষঙ্গিক যদি কোনো খরচ থাকে, ইনভেন্টরি প্রোডাক্টের বাইরে যদি আনুষঙ্গিক কোনো খরচ থাকে, তাহলে সেটাকে আমরা ক্যাটাগরিতে দিব এটার সাথে। কেমন ক্যাটাগরি মানে কি, ক্যাটাগরি মানে অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট মানে কি চার্ট অফ অ্যাকাউন্ট, তাই না? ধরেন আমার আছে কি লেবার বিল আছে, আমি এখন চার্ট অফ অ্যাকাউন্টে খুঁজে দেখতেছি লেবার বিল কার মধ্যে দেওয়া যায়, ধরেন লেবার বিল এখানে দেওয়ার কিছু আমি ওরকম কিছু পাচ্ছি না, তাহলে আমি কি করব, একটা চার্ট অফ অ্যাকাউন্ট আমি অ্যাড করব, এই যে অ্যাড নিউ, এখানে কিন্তু অ্যাড নিউ পাবেন, পাবেন না কোথায়, শুধু ট্যাক্সে। আচ্ছা, অ্যাড নিউতে গেলাম, আমি একটা চার্ট অফ অ্যাকাউন্ট অ্যাড করব যে খাতে আমি খরচটা দেখাবো। ওকে, তাহলে এটা আমি কি খরচ, এক্সপেন্স, এক্সপেন্স আমি দিব লেবার বিল,
এখানে দেখেন কস্ট অফ লেবার বলে কিছু একটা থাকার কথা, না থাকলে কাছাকাছি কিছু একটা দিব। এই যে কস্ট অফ লেবার যদি না থাকে তাহলে এক্সপেন্স মানেই ওটা আপনার খরচ। এখন কি টাইপের খরচ, ওটার কাছাকাছি যা থাকে সেটা দিব। কারণ এইখানে কিন্তু এর বাইরে কিছু দেওয়ার আপনার অপশন নাই, নিজে এখানে অ্যাড নিউ বলে কিছু নাই। হ্যাঁ না, এখানে নিজে লিখে দিতে পারবেন, নাম চেঞ্জ করতে পারবেন, বাট এখানে আপনি এই কয়টাই ফিক্স, এটার কাছাকাছি যেটা থাকবে সেটাই দিবেন। কস্ট অফ লেবার, অথবা যেহেতু আমার একই হয়ে যায় আমি এখানে লিখলাম ধরেন লেবার কস্ট, হতে পারেন এরকম লেবার। তাহলে আমি এটা 7 ক্লোজ করি। এখন দেখেন আমার ক্যাটাগরিতে কি আসছে, এখানে লেবার কস্ট চলে আসছে। ডেসক্রিপশনে কি দিব, আনলোডিং লেবার কস্ট, তাহলে আমি বুঝতে পারবো প্রোডাক্ট আনলোড করেছি। অথবা ডেসক্রিপশনে আপনি আরো বড় ডিটেল কিছু লিখতে পারেন, যেটা লিখলে আপনি ভবিষ্যতে বুঝতে পারবেন যে ট্রানজাকশনটা আপনি কেন করছেন। হ্যাঁ লাগলো, যত বেশি আপনি ডিটেল লিখবেন তত আপনি বুঝতে পারবেন যে আপনার এটা কেন কি করছিলেন, তাই না? আপনি আপনার মতো করে লিখবেন, যেটা লিখলে আপনি বুঝতে পারবেন। আচ্ছা, এখন অ্যামাউন্ট কত বলছিলাম, ধরেন অ্যামাউন্ট ছিল 100 টাকা। এখন এই লেবার বিলের উপর আবার ট্যাক্স আছে নাকি, যদি থাকে দিব, নর্মালি থাকার কথা না, দিব না। ওকে, তাহলে দেখেন আমার এইটা যেটা আমি কিনতেছি এইটা আমার হবে খরচ, আর এইটা চলে যাবে ইনভেন্টরি অ্যাসেটে, তাই না? বিল মানে কি, বাকিতে কিনতেছি, বাকিতে কি বিল করা মানে যেটা আমি কিনবো সেটা আমার ইনভেন্টরি অ্যাসেটে গিয়ে ঢুকবে, বুঝতে পারছেন? তার আর এই যে এই টাকাটা ঢুকবে আমার সরাসরি এক্সপেন্সে, এই যে এই হেডে ঢুকবে, লেবার কস্ট হেডে সরাসরি এক্সপেন্সে ঢুকবে। তাহলে আমার লেবার কস্ট হেডে 100 টাকা ঢোকে কিনা দেখি। এটা তো আমরা বুঝছি, এটা তো আমাদের ইনভেন্টরিতে চলে আসবে, তিনটা প্রোডাক্ট ইনভেন্টরিতে চলে আসবে। এবং এইটা আমার এখনই টাকাটা আমি কোথা থেকে দিব এটা দেখাবো না, যখন আমি পেমেন্ট করবো তখন আমি দেখাবো কোথা থেকে দিব। তাহলে আমি সেভ অ্যান্ড ক্লোজ দিলাম। কি বলবো, ও আচ্ছা, এখানে এখানে আপনার ট্যাক্স রেটটা অ্যাড করতেই হবে। আমরা জিরো ট্যাক্স একটা অ্যাড করে দেবো, ঠিক আছে? এখন জিরো ট্যাক্স আমার এখানে অ্যাড করা নাই বলে আপাতত আমি 5% দিয়ে রাখলাম আর কি, বোঝানোর জন্য। ট্যাক্স রেটটা ছাড়াও নিচ্ছে না, তো আমরা ট্যাক্স রেটটা অ্যাড করবো। আমরা কি করব, পারচেস ট্যাক্স জিরো করবো, জিরো করলে তার ইম্প্যাক্ট নেই, তাই না? অথবা এক্সামটেড করে দেবো একটা, ওকে, এক্সামটেড লিখবো, বাট ওটা ট্যাক্স আসলে জিরো। ওকে, তাহলে 7 ক্লোজ করলাম। আমি আপাতত এখানে 5% দিছি, আমার এখানে জিরো অ্যাড করা নাই বলে, আমরা এই ধরনের কাজগুলো সবসময় জিরো ট্যাক্সই দিই। তাহলে আসেন আমার কি জানি অ্যাড করছিলাম, লেবার কস্ট না? লেবার কস্ট এক্সপেন্স, লেবার কস্ট, টাকা আসেনি কেন? $100 এখানে দেখাচ্ছে, ইয়েতে শো করে না কেন? আসছে না লেবার কস্টের ভিতরে 100 টাকা? আছে তো, কিন্তু এখানে শো করে না কেন? না, রিফ্রেশ, এটা আবার কেমন ঘটনা হলো? হুম, ভিডিও দুইটা দিতে হবে। হ্যাঁ, গুগল ক্লাসরুম, হ্যাঁ করা যায়।
আচ্ছা, গুগল ক্লাসরুম আমি আগে ইউজ করি নাই, আমি একটু দেখি আগে। সাইজ সাইজ কত বড়, কতগুলো ক্লাস করতে পারবো? আমার এখানে প্রবলেম হচ্ছে ব্যাচ তো আপনারা একটা না, দেখে আলাদা আলাদা করা যায়, ব্যাচ ওয়াইজ করা যাবে? ঠিক আছে। আচ্ছা, এটা এখানে দেখে না কেন? এনিওয়ে, ভিতরে তো পাচ্ছি, কিন্তু বিষয়টা হলো আপনারা কি বুঝতে পারছেন যে ক্যাটাগরিটা আমরা কোন ক্ষেত্রে ব্যবহার করব? প্রোডাক্টের কস্ট প্রাইস সেম থাকবে, আপনার এক্সপেন্স বেড়ে যাবে। আপনি কোনো সাথে তো যোগ করেন, ঠিক আছে, কিন্তু আপনার প্রোডাক্টের দাম কি চেঞ্জ করেন? তাহলে এখানে আমরা প্রোডাক্টের দাম চেঞ্জ করবো না, এটা পারচেজের মধ্যেই যাবে, সমস্যা নেই, এটা পারচেজেই যাবে। ডিরেক্ট এক্সপেন্স তো, কিন্তু যখন আমরা ক্যাটাগরিতে দিব আমাদের এক্সপেন্স এটা শো করবে, টোটাল এক্সপেন্স কত, টোটাল এক্সপেন্স এটা শো করবে, বাট কস্ট অফ লেবার এটা আপনার পারচেজের মধ্যে হিট করবে। না, যখন আপনি ক্যাটাগরিতে দিবেন, ক্যাটাগরি মানে যখন পারচেজ করার সময় আপনি ক্যাটাগরিতে দিবেন, তখন এটা আপনার রিলেটেড টু পারচেজ, তখন আপনার এটা দুই জায়গায় যাবে, একটা হলো টোটাল কস্টিংও দেখাবে, টোটাল এক্সপেন্সও দেখাবে, টোটাল আপনার এক্সপেন্স এত, ওই এটা তো থাকবেই। পাশাপাশি এটা যখনই আপনি ক্যাটাগরিতে কস্টিংটা বসাবেন, এটা রিলেটেড টু পারচেজ, পারচেজে কস্টিংটা চলে যাবে। হ্যাঁ, আপনি চার্ট অফ অ্যাকাউন্টের ক্লাসটা তাহলে মনোযোগ দিয়ে করেন নাই, অবশ্যই আছে, দেখবেন। এটা আমি ওই দিন খুব ভালোভাবে বলছি, এই দেখেন চার্ট অফ অ্যাকাউন্টে ওই যে ইন সাব অ্যাকাউন্ট আপনাদেরকে অনেকভাবে বুঝিয়ে বলছিলাম, একটা টিক দিতে হয়, ইন সাব অ্যাকাউন্ট কার আন্ডারে যাবে, বুঝছেন? এই দেখেন একটা জিনিস আপনাদেরকে দেখাই, এখানে এখানে ধরেন আমি একটা চার্ট অফ অ্যাকাউন্ট অ্যাড করি, ভাই যেটা বললেন যে সাব অ্যাকাউন্ট হবে কিনা, হবে, এই দেখেন। আচ্ছা, কারো যদি চার্ট অফ অ্যাকাউন্ট আবার এই চেহারা আসে, বুঝছেন, ভয় পেয়ে যান না, জিনিস কিন্তু একই। একটা আছে না যে আপনাদের মাঝখানে বক্স আকারে আসে, একটু আগে আসছে না, এটাও কিন্তু একই জিনিস। প্রথমে বলছে অ্যাকাউন্ট নেই, ঠিক আছে, আমি ধরেন দিলাম অফিস, না অফিস এক্সপেন্স, আমি এটা ধরেন দিলাম ধরেন একটা আদার এক্সপেন্স নামে একটা এক্সপেন্স অ্যাড করলাম, ঠিক আছে, খুলে আমি অ্যাকাউন্ট টাইপ দিলাম হচ্ছে এক্সপেন্স, দেন চেহারা এরকম আসলে কিন্তু ভয় পাওয়ার কিছু নেই, ইনফরমেশন কিন্তু সেম। ওখানে কি থাকে, অ্যাকাউন্ট টাইপ আর ডিটেল টাইপ, এখানে ওই যে অ্যাকাউন্ট টাইপ আর ডিটেল টাইপ, এখানে ধরেন দিলাম আমি কি এক্সপেন্স দিব, এটা ধরেন আদার সেলিং এক্সপেন্স, এটা জাস্ট বোঝানোর জন্য বলতেছি, দিলাম। হ্যাঁ, এখন দেখেন দিব না, বাকি অপশন গেল কই? আচ্ছা, এই নামে কি একটা আছে বলে, আদার এক্সপেন্স আছে, এই জন্যই সমস্যা। না না না, এটা দেখা যায়, ধরেন রেন্ট এক্সপেন্স, এটাও আছে,
কার এক্সপেন্স থাকার কথা না, এটাও আছে। এ ভাই সব তো আছে দিকে। আচ্ছা এক্সপেন্স ধরেন সবই আছে দেখি। হ্যাঁ কি 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 এটাই তো বললাম। কি আছে? আচ্ছা যাই হোক, আমি আপনাদেরকে হুম, আচ্ছা অসুবিধা নাই, আমি বলছি কি ওখানে ইন সাব অ্যাকাউন্ট বলে একটা অপশন আছে, টিক দিলে কার আন্ডারে যাবে ওই অ্যাকাউন্ট সিলেক্ট করে দিলে যেটা আমি করতেছি সেটা তার আন্ডারে থাকে, বুঝছেন? সাব অ্যাকাউন্ট করা যায়, অসুবিধা নেই। আচ্ছা তাহলে এখানে দেখেন, তাহলে আমরা কি করলাম, আমরা পারচেজ অর্ডার করলাম, এখান থেকে আমরা বিলে কনভার্ট করলাম, এই বিলটা কিভাবে নিব সেটা দেখলাম, সরাসরি বিল দেখলাম এবং বিলের সাথে মানে এই পারচেজের সাথে যদি আনুষঙ্গিক খরচ থাকে যেটা প্রোডাক্টের ইনভেন্টরির দামের বাইরে, সেটা আমরা অ্যাড করবো কি দিয়ে, ক্যাটাগরি থেকে। এটা দেখলাম। এখন ধরেন পরে যে বিলটা করছি ওটা যদি পেমেন্ট নিতে যাই তাহলে কিভাবে নিব, সাপ্লায়ারে গিয়ে সাপ্লায়ারের পাশে দিয়ে পে বিল করে নিতে পারি, অথবা এই পে বিলে ক্লিক করে সাপ্লায়ার সিলেক্ট করলে চলে আসবে, এইটুকু তো ক্লিয়ার। পার্সিয়াল পেমেন্ট দিতে পারি, যে অ্যামাউন্টটা দিব শুধু কেটে সেই অ্যামাউন্টটা লিখবো, বাকিটা তার নামে ব্যালেন্স দেখাবে, সেটা ব্যাংক থেকেও দিতে পারি, ক্যাশ থেকেও দিতে পারি। এইটুকু কি বুঝতে পারলেন? আচ্ছা এখন আসেন, যদি আমরা সরাসরি কিনি ক্যাশ টাকায়, বাকি বকেয়া নেই, এখানে আমরা বিক্রির সময় কি করছিলাম, হয়ে গেল সেলস রিসিপ্ট করছিলাম, তাই না? নগদ টাকায় বিক্রি, সেলস রিসিপ্ট করছিলাম। এখানে করবো আমরা এক্সপেন্স, মানে আমি যখন এক্সপেন্স করব তখন আমার সাপ্লায়ার কি করবে, সেলস রিসিপ্ট করবে, কারণ আমি তো কাস্টমার। ওকে, তাহলে এক্সপেন্স করার সময় আমি দেব ধরেন, কার নাম দেব, সুসান রেওয়া, হ্যাঁ, এ হচ্ছে আমার সাপ্লায়ার। এখানে দেখেন প্রথমে পেমেন্টের কথা চলে আসছে, যেহেতু আমি নগদ টাকায় কিনবো, এক্সপেন্স মানে আমি নগদ টাকায় কিনতেছি, তাহলে বিল করার সময় কিন্তু আমার পেমেন্টের কথা শুরুতে আসেনি, বাট এক্সপেন্স করার সময় আমার নগদ, ওই যে যেমন সেলস রিসিপ্ট করার সময় বলছি তুমি কোন অ্যাকাউন্টে টাকা নিবা সরাসরি, এখানে কোন অ্যাকাউন্ট থেকে টাকা দিবা সরাসরি, তাহলে ধরেন আর বিসি ভিসা করলে তো ক্রেডিট কার্ড এখান থেকে দিব না, আমি ব্যাংক থেকেই দিচ্ছি, ব্যাংক থেকে দিচ্ছি। পেমেন্ট মেথড আমি ধরেন চেকে দিচ্ছি, আমি এখানে চেক নাম্বারটা লিখে দিলাম। ওকে, এখানেও দেখেন ক্যাটাগরি আছে, কারণ আমি নগদ টাকায় কিনে আর যাই কিনে আমার আনুষঙ্গিক খরচ তো থাকতে পারে, তাই না? তো আর এখানে আছে আইটেম ডিটেল, যেগুলো আমার ইনভেন্টরিতে আছে আমি তার কাছ থেকে কিনবো, সার্জিক্যাল ইকুইপমেন্ট, আর একটা ধরেন হ্যান্ড গ্লাভ, এইটা আমি কিনতেছি তার কাছে নগদ টাকায় কিনতেছি হচ্ছে 10টা, আর এইটা কিনতেছি ধরেন আমি 30টা। ওকে, এই এই যেটা চলে গেলে জাস্ট এখানে ক্লিক করলে চলে আসবে।
এটা হলো রেট হলো আমার কস্ট প্রাইস। হ্যাঁ, ট্যাক্স ট্যাক্স ধরেন 5% পারচেস ট্যাক্স, এটাও 5% পারচেস ট্যাক্স। ওকে, হইলো? এখন যদি আমি এখানে 7 ক্লোজ করি তাহলে কি হবে, আমার এই ব্যাংকের 10,000 টাকা থেকে 7,560 টাকা একবারে কমে যাবে। নগদ টাকা কিনতেছি তো, নগদ পেমেন্ট দিয়ে দিচ্ছি, আর আমার ইনভেন্টরিতে এই যে প্রোডাক্টগুলো বেড়ে যাবে, তাই না? ডেট কবে, কত কত তারিখে কিনছি, ডেট কই, পেমেন্ট ডেট ধরেন এটা কিনছি গতকালকে 12 তারিখে। হ্যাঁ, না না, নগদ বলতে শুধু ক্যাশ বোঝায় না, আপনি চেক দেওয়াটাও নগদ না। যদি আপনার ব্যাংকে টাকা নাও থাকে সমস্যা নাই, এটা মাইনাস দেখাবে। না না, এটা তো আপনার লেজার, আপনার লেজারে মাইনাস দেখলে সমস্যা নেই, কিন্তু ব্যাংকে টাকা না থাকলে ব্যাংক টাকা দিবে না। আপনার লেজারে মাইনাস দেখাবে, অসুবিধা নাই, ব্যাংকে টাকা না থাকলে ব্যাংক টাকা দিবে। হ্যাঁ, অনেক সময় দেয়, ব্যাংকেও টাকা না থাকলেও টাকা দেয়, কখন দেয় বলেন তো? ওভারড্রাফট কি সবাইকে দেয়? ওটাই, মানে ধরেন, এখন ধরেন প্রাণা রেফেল গ্রুপ, প্রাণা রেফেল গ্রুপ তার পার্টিকে একটা চেক দিছে ধরেন 50 লাখ টাকা, তার অ্যাকাউন্টে 2 লাখ টাকা কম আছে, এই প্রাণা রেফেল গ্রুপের 2 লাখ টাকা কম থাকার জন্য কিন্তু পেমেন্ট আটকে দিবে। ফোন দিবে হয়তো বা অ্যাকাউন্টের রেড কার্ডে ফোন দিবে যে স্যার এরকম ব্যাপার, 2 লাখ টাকা কম আছে, পেমেন্টটা কি ছাড়বো, দেন ছেড়ে দেন, দিয়ে দিবে। কিন্তু আপনি আমি মানে হুট করে গেলে দিব না, বুঝছেন? হ্যাঁ, ক্রেডিট কার্ড তো আলটিমেটলি লাইবিলিটি, লোনই ওটা, ওইটা একটা লোন। ওকে, তাহলে আমরা যদি এটা এখন, হ্যাঁ, আমি ধরেন অ্যাডভান্স যেটা চেক দিছি, বুঝলেন, আমি চেক দিছি 7 দিন পরে, বাট আমি আজকে এখানে ইয়ে করে ফেলবো, আমি কিন্তু আজকে এখানে অ্যাডভান্স যেটা আমি দেখাতে পারবো না, আমি দেখা দেবো নগদ আমি আজকে দিয়ে দিছি, আমার এখানে লেজার থেকে টাকা কমে যাবে আজকে, বাট ব্যাংকে গিয়ে কি হবে, ব্যাংকে গিয়ে এই ট্রানজ্যাকশনটা পাবেন আপনি 7 দিন পরে। ঠিক, এই জন্যই তো আমরা রিকনসিল করবো। হ্যাঁ, ক্যাশ হোক বা ব্যাংক হোক, আপনি যেখান থেকে টাকা দিচ্ছেন সেটা হবে ক্রেডিট, আর ওই পারচেজ বলেন বা এক্সপেন্স বলেন সেটা হবে ডেবিট। না, ইনভেন্টরি কিছু করতে হবে না, অটোমেটিক ইনভেন্টরি অ্যাড হয়ে যাবে। তাহলে আমরা একটা 7 ক্লোজ দিয়ে দিই। তাহলে আমরা এক্সপেন্স মানে কি বুঝলাম, নগদ টাকায় কিনলাম, আর বুঝছেন তো, করতে পারবেন তো এটা? এখন দেখেন আমরা আজকে কি কি করলাম, দেখেন আজকে করলাম আমরা ফার্স্টে করছি আমরা পারচেজ অর্ডার, এখান থেকে আমরা বিলে কনভার্ট করছি, বিল থেকে বিলটা পেমেন্ট করছি, তারপর নগদ টাকায় কিনছি। এখন আপনার বাকি আছে কি বলেন, বাকি আছে সাপ্লায়ার ক্রেডিট। আপনার বিক্রয় করলে যেমন বিক্রয় ফেরত হচ্ছে দুই ভাবে, একটা হচ্ছে ক্রেডিট নোট আর একটা হচ্ছে রিফান্ড রিসিপ্ট, টাকা পাওয়ার আগে আর টাকা পাওয়ার পরে। বাট সাপ্লায়ারের ক্ষেত্রে ঘটনা একটাই, আপনি শুধু আপনি সাপ্লায়ার ক্রেডিট করে দিবেন, বাকি কাজ কার, টাকা পাওয়ার আগে না পরে না ঘটনা কি, সে ঘটনা ঘটাবে কে, সাপ্লায়ার। আপনার এখানে কাজ একটাই, সেটা হচ্ছে সাপ্লায়ার ক্রেডিট করে দেওয়া। সাপ্লায়ার ক্রেডিটে ক্লিক করলে এখন কোন সাপ্লায়ারকে আপনি ফেরত দিবেন, ধরেন আমরা কিনছিলাম কার কাছ থেকে, এলিজা সহ, তাই না? এলিজা সহ তো প্রোডাক্ট কিনছিলাম না, এখন ওর কাছ থেকে কি প্রোডাক্ট কিনছিলাম, ধরেন টেস্টিং এন্ড ডায়াগনস্টিক ইকুইপমেন্ট, ওর কাছে আমি একটা ফেরত দিব। এখানে কিন্তু আপনার ট্যাক্স যা দিছিলেন ওখানে ওর কাছে আমরা ট্যাক্স দিলাম 15%, এই ট্যাক্সটা কিন্তু আপনাকে অ্যাড করতে হবে। ও ট্যাক্সও টাকা নিছে না, ও টাকা ফেরত দিবে ট্যাক্সও। প্রোডাক্টটা তো আমি আলটিমেটলি কিনলাম না, পারচেজ ট্যাক্স আমাকে কেন দিব, বুঝছেন ব্যাপারটা?
আপনি যদি ট্যাক্স এখানে অ্যাড না করেন তার মানে কি আপনি ট্যাক্সের টাকা কিন্তু ফেরত নেন নাই। আপনি প্রোডাক্টটা তো আলটিমেটলি কিনলেন না, আপনি কি করলেন? ফেরত দিলেন না। ফেরত দিলেন প্রোডাক্ট, আবার ট্যাক্সের টাকাও তারা দিলেন, তাহলে হবে? পরিবহন খরচটা আপনারই, ওটা তো একবার আপনি নিয়ে আসছেন। ও আচ্ছা, মানে ফেরত পাঠানোর পরিবহন খরচ যদি আপনার না হয় তাহলে আপনি এই ক্যাটাগরিতে কিছু অ্যাড করবেন না। যদি কন্ডিশন এমন থাকে যে ভাই ফেরত দিলে এটা আপনার খরচে ফেরত দিতে হবে, তাহলে সেটা আপনি ক্যাটাগরিতে অ্যাড করবেন। বুঝতে পারলাম? যদি আপনার সাথে তার কন্ডিশন থাকে যে ভাই আপনি প্রোডাক্ট ফেরত দিলে নিজ খরচায় আমাকে পৌঁছে দিতে হবে, তাহলে এখানে ক্যাটাগরিতে সেই এক্সপেন্সটা আপনি অ্যাড করবেন। আর যদি এরকম কোনো কন্ডিশন না থাকে, সে ফেরত নিয়ে নেবে তার খরচে, তাহলে অ্যাড করবেন না। জিনিসটা খুব সহজ। হ্যাঁ, অবশ্যই আছে। পারচেজের সময় ডিসকাউন্ট মানে আপনি কেনার সময় ডিসকাউন্ট কিনা? আচ্ছা, ও মানে আপনার যে রেট আছে, পারচেজ রেট আছে, সেই রেট থেকে ডিসকাউন্ট পাবেন কিনা এইটা ম্যানুয়ালি করতে হবে। এখানে কি দেখছেন আপনার ডিসকাউন্ট কোনো অপশন আছে? নাই। ডিসকাউন্টটা নর্মালি দেয় হচ্ছে আপনার যে সেল করে সে, ঠিক আছে? আর আপনি যদি তারটা থেকে অ্যাড করতে চান তাহলে আপনাকে কি করতে হবে, এই যে প্রতি লাইনে গিয়ে এখানে রেট কমাই দিতে হবে, বুঝছেন? এখানে কিন্তু আলাদাভাবে ডিসকাউন্ট অপশন। তাহলে আমরা কি করবো, সাপ্লাই ক্রেডিট করবো, এটা এটা আমরা 7 ক্লোজ করে দিলে এটা আমার ইনভেন্টরি থেকে বের হয়ে যাবে। সাপ্লাই ক্রেডিট মানে কি, আমি সাপ্লাইতে ফেরত দিচ্ছি, তাহলে আমার ইনভেন্টরি তো কমে যাচ্ছে না? কমে যাবে। এখন টাকার যে ব্যাপারটা, আপনি নগদ টাকায় কিনছেন আর সে কি করছে, সেলস রিসিভ করছে, সে রিফান্ড রিসিভ করে দিলে আপনার টাকা অটোমেটিক আপনার ব্যাংকে চলে যাবে। আপনার এখানে কিছু করার নাই। না, আপনার করার আছে, করার নাই। আপনাকে ব্যাংকে রিসিভ দেখাইতে হবে, ঠিক আছে? আপনাকে কি করতে হবে, ব্যাংকে রিসিভ দেখাইতে হবে। আপনাকে ব্যাংক ডিপোজিট কই, এই যে ব্যাংক ডিপোজিট, হ্যাঁ, এখানে আপনি সাপ্লায়ার নাম দিয়ে রিসিভ দেখাই দেবেন। ব্যাংক ডিপোজিটটা আমি আলাদা করে দেখাবো আপনাকে, কোন ব্যাংকে নেবেন, কোন প্রোডাক্ট এন্ড সার্ভিস এগেন্সটে নেবেন, নিয়ে এটা 7 ক্লোজ করলে ব্যাংক ডিপোজিট হয়ে যাবে। এটা আমরা পরে দেখাবো। হ্যাঁ, সে তো সাপ্লায়ার ক্রেডিট হোক বা ক্রেডিট নোট হোক, সে তো মানে রিফান্ড রিসিট হোক, সে তো করছে। আপনার এখানে কাজ কি আছে? আপনার এখানে একটাই কাজ আছে, সেটা হচ্ছে টাকাটা আপনার ব্যাংকে রিসিভ করা অথবা আপনার ক্যাশে রিসিভ করা। নর্মালি ব্যাংকে রিসিভ করে, ব্যাংক ডিপোজিটে আপনি রিসিভ দেখাই দেবেন। এইটা আমরা করবো পরে, যখন এই আদার্স গুলো করবো, এই কাজগুলো করবো, তখন আমরা এটা দেখবো। ওকে, বাট এটুকু মাথায় রাখেন রিসিভ করা যাচ্ছে, এটুকু বুঝতে পারলেন কি? এখন আসেন, এখানে আমাদের বাকি রয়ে গেল দুইটা জিনিস, একটা হলো চেক আর একটা হলো ক্রেডিট কার্ড। ওকে, ক্রেডিট কার্ড কিছুই না। আমরা যে বিল পেমেন্ট করি সেটা যদি ক্রেডিট কার্ডে করি তাহলে ক্রেডিট কার্ডটা আলাদা করে দেওয়ার কারণ কি, ক্রেডিট কার্ডটা হচ্ছে আপনার লাইবিলিটি। যখন আপনি ব্যাংক থেকে বা ক্যাশ থেকে পেমেন্ট করবেন তখন কি হবে, অ্যাসেট থেকে টাকা কমবে। ব্যাংক আর ক্যাশ কোথায় আছে, অ্যাসেটে আছে না? অ্যাসেট থেকে টাকা কমবে, আপনার প্রোডাক্ট চলে আসবে। বাট ক্রেডিট কার্ড থেকে যখন আপনি পেমেন্ট করবেন তখন আপনার লাইবিলিটি বেড়ে যাবে না? ক্রেডিট কার্ড কি লাইবিলিটি বেড়ে যাবে, প্রোডাক্ট চলে আসবে, ইনভেন্টরিতে প্রোডাক্ট বাড়বে, লাইবিলিটি বেড়ে যাবে। এটা যদি আপনি করেন তখন আপনি করবেন ক্রেডিট কার্ড। এটা আমি দেখাবো। আর একটা হচ্ছে চেক। যদি আপনি চেক দেন, ওই যে বললেন অ্যাডভান্স ডেটে যদি চেক দেন, চেক কি তো মানুষ অ্যাডভান্স ডেটে দেয় নাকি? সেরকম যদি কোনো পোস্টিং থাকে তাহলে এটা দেখাবো নেক্সট ক্লাস। ওকে, আজকে যতটুক করাইছে আপনাদেরকে আরো দুইটা টপিক দেখালে আপনারা নিতে পারবেন, কিন্তু আজকে যতটুক করাইছে এইটুকু আগে বাসায় প্র্যাকটিস করুন। না না, ভিডিও দিছি তো, এখন এই যে আজকে তো সমস্যা নেই, আজকে এটা আমি ক্লাসটা শেষ করি না, এটাকে ইয়ে করি, তাহলে এই মুহূর্তে কারেন্ট চলে গেলে বাকি পুরোটাই শেষ। ওকে।